নিচের কোন দুটি উৎপাদনমূলক দক্ষতা অর্থাৎ প্রোডাক্টিভ স্কিল কোনগুলো? দেখুন একদম ভেরি ইজি প্রশ্ন। প্রথম প্রশ্ন একদম জলভাত প্রশ্ন। আপনারা যারা আমাদের কনসেপ্ট ক্লাস আগে থেকে দেখেছেন বা আমাদের প্রিভিয়াস ক্লাস যারা দেখেছেন তারা 100% গ্যারেন্টি এই প্রশ্নের আনসার আপনারা 100% কারেক্ট করতে পারবেন বলে বিশ্বাস। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। নিচের কোন দুটি উৎপাদনমূলক দক্ষতা অর্থাৎ প্রোডাক্টিভ স্কিল আমাদের লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং আমি ডিসকাস করতে থাকি, আপনারা ততক্ষণে আনসারগুলো কমেন্ট বক্সে জানান। তো LSRW মানে কি শ্রবণ, কথন, পঠন এবং লিখন। তো এটাকে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রিসেপটিভ স্কিল অর্থাৎ গ্রহণমূলক দক্ষতা, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল মানে কি উৎপাদনমূলক দক্ষতা বা এক্সপ্রেসিভ আমরা বলতে পারি। এটা প্রোডাক্টিভকে আরেকটা নামে জানা যায়, এটা হচ্ছে এক্সপ্রেসিভ স্কিল অর্থাৎ বিকাশমূলক দক্ষতা, প্রকাশমূলক। আচ্ছা, তো আমরা যখন কোনো কিছু শুনি মানে কি আমরা গ্রহণ করি, তো গ্রহণ মানে কি রিসেপটিভ স্কিল। আমরা যখন পড়ি মানে কোনো কিছু বুঝি, তখন সেটা হবে কি আমাদের রিসেপটিভ স্কিল, ঠিক আছে। আর যখন আমরা কোনো কিছু বলি তখন সেটা আমরা প্রকাশ করি, তো প্রকাশ করি মানে কি এক্সপ্রেসিভ স্কিল। আর যখন আমরা লিখি তখন আমরা লেখার মাধ্যমে মনের বা প্রকাশ করি, এটা হচ্ছে এক্সপ্রেসিভ। তো এক্সপ্রেসিভকে আরেকটা জানা যায় প্রোডাক্টিভ স্কিল। তো এখানে প্রশ্নে বলেছে কোনটা প্রোডাক্টিভ, তার মানে এখানে হবে S এবং W মানে কি কথন এবং লিখন। তো কথন এবং লিখন অর্থাৎ অপশন নাম্বার 4 বাচন লিখন হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার, ঠিক আছে। প্রোডাক্টিভ স্কিল হচ্ছে কি, প্রোডাক্টিভ স্কিল হচ্ছে বাচন এবং লিখন, কথা বলা এবং লেখা, ঠিক আছে। একজন শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে নির্বাক সংযোগ স্থাপন করেছেন, এক্ষেত্রে তিনি কিরূপ সংযোগ স্থাপন, নির্বাক মানে তিনি কথা বলছেন না, ঠিক আছে। একজন শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে নির্বাক সংযোগ স্থাপন করছেন মানে উনি কিন্তু কথা বলছেন না, ইনি কীভাবে কথা না বলে ছাত্রছাত্রীদের সঙ্গে কী করে সংযোগ স্থাপন করা যায়। এক নম্বর হচ্ছে মৌখিক, 2 নম্বর হচ্ছে অবাচনিক, 3 নম্বর হচ্ছে লৈখিক, 4 নম্বর হচ্ছে বাচনিক। যেহেতু তিনি কথা বলবেন না অর্থাৎ বাচনিক হবেন না, তো বাচনিক হবেন না মানে কি অবাচনিক হবে, নন ভার্বাল ইজ দ্য রাইট আনসার। দেখুন একটি সিংহের গল্প পড়ার সময় একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের প্রশ্ন করছেন, ঠিক আছে। একটা সিংহের গল্প পড়ার পর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের প্রশ্ন করছেন, মনে করো তুমি একটি জঙ্গলের সিংহ। ওয়াও, একজন শিক্ষক ছাত্রকে বলছেন যে মনে করো তুমি একজন জঙ্গলের সিংহ। এর মধ্যে তিনি তাদের কোন দক্ষতার উন্নয়নের প্রচেষ্টা করেছেন, কি ব্যাপার ভাই? মনে করো তুমি একজন এই যে মনে করো যেটা দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড। এই যে প্রশ্নের মধ্যে কিন্তু কিছু কিছু কিওয়ার্ড থাকে, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। প্রশ্নের মধ্যে কিছুটা কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে ফলো করতে হবে কিওয়ার্ডগুলো ভাই। তো মনে করো তুমি যে একটি জঙ্গলের সিংহ, এই যে মনে করোটা আমাদের একটা কিওয়ার্ড। তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে, এটা পঠন এবং লিখন দক্ষতা, রূপান্তরিতকরণ ও অনুবাদ, খসড়া তৈরি এবং পুনর্লিখন, সৃজনশীলতা এবং কল্পনা শক্তি। কারেক্ট আনসার কোনটা হবে তাড়াতাড়ি কমেন্ট করুন দেখি তো ভাই। একটু ভাবুন, একটা সিংহের গল্প একজন শিক্ষিকা ক্লাসরুমে পড়াচ্ছেন। ধরে নিন আপনি একজন শিক্ষক, আপনি সিংহের গল্প একটা ক্লাসে পড়াচ্ছেন। পড়ানোর সময় আপনি ছাত্রদের বললেন যে মনে করো, একজন ছাত্রকে বললেন যে মনে করো তুমি একটি জঙ্গলের সিংহ। তো আপনি এইভাবেই একটা ক্লাস কন্ডাক্ট করেছেন। তো এই লাইনের মধ্য দিয়ে আমরা নিচের কোন দক্ষতা উন্নয়নের প্রচেষ্টা করতে পারি? পঠন এবং লিখন দক্ষতা, রূপান্তরিতকরণ না অনুবাদ দক্ষতা, নাকি খসড়া তৈরি এবং পুনর্লিখন, নাকি সৃজনশীলতা এবং কল্পনা শক্তি। দেখুন মনে করো মানে কি তুমি ইমাজিন করো, যেহেতু ইমাজিন করো এখানে ইমাজিনেশন কল্পনা শক্তি রয়েছে, তো এটাই তো কারেক্ট অ্যান্সার হবে আর কি, ঠিক আছে না। এবং ক্রিয়েটিভিটি এটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড, এটা দেখতে পেলাম। আর এখানে অ্যাকর্ডিং টু প্রশ্ন রিলেটেড বলেছে মনে করো, তার জন্য আগে বলেছিলাম যে মনে করো হচ্ছে আপনাদের একটা কিওয়ার্ড। তো যেহেতু মনে করো আমাদের কিওয়ার্ড রয়েছে, মনে করো মানে কি ইমাজিন করো, ভাবো। তো ইমাজিন করা মানে কি ইমাজিনেশন মানে কল্পনা শক্তি, এটা হবে কারেক্ট অ্যান্সার। আর কি কোথায় যাবো ভাই? ভাষা শিখন এবং ভাষা অর্জনের মধ্যে কি পার্থক্য রয়েছে? ভাষা অর্জন এবং ভাষা শিখনটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে? শিখনটা উদ্দেশ্য প্রণোদিত আর অর্জনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। শিক্ষণ ও অর্জন দুটাই উদ্দেশ্য প্রণোদিত,
শিখন উদ্দেশ্য প্রণোদিত এবং শিখনটা স্বতঃস্ফূর্ত। শিখন এবং অর্জন দুটাই স্বতঃস্ফূর্ত। বাংলা ওয়ার্ডগুলো এমনভাবে দেয় যে আমাদের মাথাটা ঘুরিয়ে দেয়। ঠিক আছে, নেক্সট পরীক্ষায় কী ধরনের ওয়ার্ড দেবে সেটা আমরা বলতে পারি না। তো কনসেপ্টটা যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে যে কোনো ওয়ার্ড দিলেও কিন্তু আমরা সেটাকে ট্যাকল করতে পারবো। ঠিক আছে না, কনসেপ্ট বোঝাটা জরুরি। আপনারা যতই মুখস্থ করুন 100% গ্যারেন্টি সিটেট পরীক্ষা হয় যে কোনো কম্পিটিটিভ এক্সাম মুখস্থ করে কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারবেন না, যদি আপনি বিশেষ করে পাড়াগুজি সেকশন যতক্ষণ না পর্যন্ত আপনি একটা ভালো কনসেপ্ট বুঝতে না পারছেন ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, প্রথমে আমরা বলি ল্যাঙ্গুয়েজ। আপনারা আনসার দিতে থাকুন, আমরা ততক্ষণ ডিসকাস করতে থাকি কারেক্ট আনসার কী হয় আপনারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। তো দেখুন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে ভাষা অর্জন যেটা রয়েছে, ভাষা অর্জন কি হয় ভাই? ভাষা অর্জনটা আমাদের অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, ভাষা অর্জনটা আমাদের অটোমেটিক্যালি হয়, ন্যাচারালি হয়। ঠিক আছে না, অর্থাৎ সেটা কি ইচ্ছা মতো হয়, আমরা নিজে চাইলেও সেটাকে আটকাতে পারি না। তার মানে এটা কি, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। ভাষা অর্জন হচ্ছে স্বতঃস্ফূর্ত। এখানে বলেছে অর্জন দুটাই স্বতঃস্ফূর্ত আছে, এটা আপাতত থাক। এখানে বলেছে অর্জনটা উদ্দেশ্য প্রণোদিত না, এখানে স্বতঃস্ফূর্ত এটা হচ্ছে না। তো এখানে দেখুন শিখনটা উদ্দেশ্য প্রণোদিত, মানে শিখন মানে ল্যাঙ্গুয়েজটা লার্নিং, আমাকে শিখতে হবে যার কারণে আমি শিখি, তাই না? মনে করুন একটা ল্যাঙ্গুয়েজ আমার হচ্ছে নেপালি ল্যাঙ্গুয়েজ, আমি বর্তমানে বাংলা হচ্ছে আমার কি, বাংলা হচ্ছে আমার মাদার টাং বা বাংলা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ, অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ আমার বেঙ্গলি। তো নেপালি একটা ল্যাঙ্গুয়েজ, তো নেপালি ভাষাটা আমি আমি বর্তমানে নেপালি ভাষাটা জানি না। তো এবার আমি চাচ্ছি যে নেপালি ভাষাটা শিখব। কেন শিখব? তো নেপালি ভাষা শেখার পেছনে আমার কিছু না কিছু উদ্দেশ্য আছে। যদি নেপালি ভাষা শেখার পেছনে যদি আমার কোনো উদ্দেশ্য থাকে তখন আমি নেপালি ভাষাটা শিখব। আর যদি আমার কোনো উদ্দেশ্য থাকে না তাহলে কিন্তু আমি শিখব না। ঠিক আছে না? সুতরাং এই নেপালি যে ভাষাটা এটা হচ্ছে কি আমার ক্ষেত্রে সেটা ল্যাঙ্গুয়েজ লার্নিং। যে ভাষাটা আমাদের শিখতে হয় এটা হচ্ছে লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর যে ভাষাটা আমাদের মধ্যে আমাদের শিখতে হয় না, অটোমেটিক্যালি জন্মসূত্রভাবে অটোমেটিক্যালি আমাদের মধ্যে নেচার থেকে বা পরিবেশ থেকে আমাদের মধ্যে অটোমেটিক্যালি ডেভেলপড হয়ে যায়, এটাকে বলা হয় কি ভাষা অর্জন। তার মানে আমাদের শিখনটা হচ্ছে কি উদ্দেশ্য প্রণোদিত। যখন উদ্দেশ্য থাকবে তখন আমি শিখবো, আর যখন উদ্দেশ্য থাকবো না তখন আমি শিখবো না। ভেরি সিম্পল। আর অর্জনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানে ইচ্ছা মতো সেটা হয়ে যায়। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে ভাই। প্রথম ভাষা যা বিদ্যালয়ে শিখতেই হবে সেটা কি? সরকারি ভাষা, হিন্দি ভাষা, সহ সরকারি ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা? ওয়াও, এই প্রশ্ন আর কি বলবো, এই প্রশ্ন আর বলার নেই ভাই, এই প্রশ্ন বলার নেই। আপনারা দেখুন এই প্রশ্ন কারেক্ট আনসার কী হয়, আপনারা দেখুন এই প্রশ্ন, আপনারা ভাবুন কারেক্ট আনসার কী হবে। প্রথম ভাষা যা বিদ্যালয়ে শিখতেই হবে সেটা কি? সরকারি ভাষা হবে, হিন্দি ভাষা হবে, না সহ সরকারি ভাষা হবে, নাকি মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা হবে? তো আমরা যেটা প্রথম ভাষা যেটা শিখি সেটা কি হয়? প্রথম ভাষা সবসময় মনে রাখবেন, প্রথম ভাষা সবসময় মাতৃভাষা হয় বা আঞ্চলিক ভাষা হয়। বিশেষ করে মাতৃভাষাকেই প্রেফার দেওয়া হয়, মাদার টাং। ঠিক আছে, মাতৃভাষাটাই আমাদের কি হয়, প্রথম ভাষা হয়। ঠিক আছে না? নেক্সট, প্রাথমিক স্তরে কবিতা পাঠের উদ্দেশ্য কী? প্রাথমিক স্তরে কবিতা পাঠের উদ্দেশ্য কী? শব্দভাণ্ডার বাড়িয়ে তোলা, প্রাথমিক শিক্ষার্থীদের বাক্য অলঙ্কার শেখানো, কবিতার সুর তাল লয় উপভোগ করা, বিভিন্ন ভাষিক দক্ষতা আয়ত্তে আনা। কারেক্ট আনসার কী হবে? 126। এখানে কবিতা পাঠ দিয়েছে, তো এটা কবিতা পাঠটাকে ভালো করে কিওয়ার্ডটা মাথায় রাখুন এবং কারেক্ট আনসার করুন। আবার বলেছে প্রাথমিক স্তরে, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, তাই না? তো এবারে কারেক্ট আনসার কী একটু ভাবি তো আমরা, একটু ভাবুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন তাড়াতাড়ি ভাই। এবং আজকের সবগুলা প্রশ্ন শেষ হওয়ার পর আপনারা বলবেন যে আপনাদের কতগুলো আনসার কারেক্ট হয়েছে, সেটা আপনাকে বলতে হবে। কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন আপনার কতগুলো আনসার কারেক্ট হয়েছে। তাহলে আপনি নিজে থেকেও নিজে বুঝতে পারবেন যে আপনি কতটুকু আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বা আপনি কতটুকু অগ্রসর আছেন বা আপনাদের কী করলে আপনার আরও ভালো হবে সেটা আপনি বুঝতে পারছেন। তো দেখুন, আমরা সহজগুরু তরফ থেকে আমরা একটা মক টেস্ট কম্পিটিশন প্রোভাইড করেছি। তো মক টেস্ট কম্পিটিশনে আপনাদের থাকছে 100 নম্বর।
ঠিক আছে। মক টেস্ট কম্পিটিশন আমরা একটা প্রোভাইড করব, যে মক টেস্ট কম্পিটিশনে আপনাদের থাকবে 100 নম্বরের শুধু বাংলা ভাষার উপরে। এখানে বাংলা প্যাসেজ থাকবে, বাংলা কবিতা থাকবে, বাংলা প্যাডাগজি থাকবে, বাংলা গ্রামার থাকবে, টোটাল 100 নম্বরের। আর যে ব্যক্তি এই মক টেস্টে প্রথম এবং দ্বিতীয় হবে, যে প্রথম অর্থাৎ সবচেয়ে বেশি নম্বর যে পাবে তাকে দেওয়া হবে 500 টাকা পুরস্কার, আর যে ব্যক্তি সেকেন্ড হবে তাকে দেওয়া হবে 300 টাকা পুরস্কার। ঠিক আছে। তো তাছাড়াও আপনারা আমাদের মক টেস্টে জয়েন হলে তাছাড়াও 50টা মক টেস্ট আপনারা দিতে পারবেন। 50টা মক টেস্ট আমাদের প্রতিদিন হচ্ছে। তো 50টা মক টেস্ট আপনারা দিতে পারবেন, অফলাইন দিতে পারবেন, অফলাইন অনলাইন মক টেস্ট আমাদের হচ্ছে। তো এই মক টেস্টগুলো আপনারা দিতে পারবেন। টোটাল 50টা মক টেস্ট আমরা টার্গেট রেখেছি, পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তো 50টা মক টেস্ট আপনারা দিতে পারবেন এখানে। ঠিক আছে। প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ আকারেও আপনারা পাবেন, আনসার কি সহ। তো যদি আপনারা এই মক টেস্টে জয়েন করতে চান তাহলে আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এই মক টেস্টের আমাদের এন্ট্রি ফিস থাকছে অনলি ফর 150। এই মক টেস্টের আমাদের এন্ট্রি ফিস থাকছে 150। তো 150 আপনারা এই নম্বরে পেমেন্ট করলে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আপনাদেরকে মক টেস্ট গ্রুপে জয়েন করে দেবো। আর এই মক টেস্ট গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা 50টা মক টেস্ট দিতে পারবেন, কম্পালসারি গ্যারেন্টি। এবং তারপরেও আপনারা একটা বা দুটা কম্পিটিশন দিতে পারবেন। এখন আমরা কটা মক টেস্ট করবো, আমরা কম্পিটিশন কটা করবো সিলেক্ট করতে পারিনি। একটা তো হবেই গ্যারেন্টি, হয়তো বা দুটা বা তিনটা কম্পিটিশন হতে পারে। তো যদি এর পরবর্তীতে আরও কম্পিটিশন হয় তো আপনাদের এখান থেকে কোনো ফি নেওয়া হবে না। তো একটা কম্পিটিশন আমাদের হবে, এই কম্পিটিশনে যে প্রথম পাবে তাকে দেওয়া হবে, প্রথম যে হাইয়েস্ট নম্বর পাবে তাকে দেওয়া হবে 500 টাকা, আর যে ব্যক্তি দ্বিতীয় সেকেন্ড নাম্বার পাবে তাকে দেওয়া হবে 300 টাকা পুরস্কার। তো আপনারা যদি জয়েন হতে চান তাহলে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে ভাই, চলুন আমরা আজকে ক্লাসে যাই। তো প্রাথমিক স্তরে কবিতা পাঠের উদ্দেশ্য কি? কবিতার সঙ্গে সঙ্গে কবিতার একটা সুর, তাল এবং লয় থাকে। ঠিক আছে। কবিতার একটা বিশেষত্ব আছে, কবিতার একটা বিশেষত্ব ওইটাই যে কবিতার একটা নির্দিষ্ট সুর আছে, একটা তাল আছে, একটা লয় আছে। তো প্রাথমিক স্তরে কবিতা পাঠের এটার উদ্দেশ্য হচ্ছে যে কবিতার সুর, লয় এবং তালটা উপভোগ করা। আর প্রাথমিক স্তরে আমরা বাক্য, অলঙ্কার আমরা প্রাথমিক স্তরে শিখাই না। শব্দভাণ্ডার বাড়িয়ে তোলা, সেটা কবিতা পাঠের যে শব্দভাণ্ডার বাড়বে তেমন কোনো কথা নয়। সে গল্প পড়লে বা যে কোনো কিছু আমরা জানলে শব্দভাণ্ডার বৃদ্ধি হবে, কবিতা পাঠে এক্ষেত্রে কোনো স্পেশাল কিছু নয়। আর বিভিন্ন বার্ষিক দক্ষতা এতে আনা, এটা সব ক্ষেত্রে হতে পারে। শুধু কবিতা পাঠের স্পেশাল হচ্ছে কি এই কবিতার সুর, লয় এবং তাল। এই তিনোটা কিন্তু আপনারা অন্য জায়গায় পাবেন, কিন্তু কবিতা ছাড়া কিন্তু কবিতার সুর, লয়, তাল পাবেন না। সুতরাং এটা কবিতার ক্ষেত্রে স্পেশাল। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষিকা অর্থাৎ ক্লাস 3 এর একজন শিক্ষিকা প্রতিটি ধ্বনির শুদ্ধ উচ্চারণের উপর বিশেষ লক্ষ্য রাখলেন। ক্লাস 3 এর একজন টিচার রয়েছেন যিনি কী করলেন, প্রত্যেকটা সাউন্ডের উপর একদম কারেক্ট প্রনাউন্সিয়েশন, শুদ্ধ উচ্চারণের উপর বিশেষ একটা লক্ষ্য রাখছেন। তিনি কোন বিষয়টির উন্নতির চেষ্টা করছেন? ত্রুটিহীনতা, সংলগ্নতা, নাকি অনর্গলতা, নাকি বোধ? হ্যাঁ, যাতে শিশুরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে তার জন্য তিনি লক্ষ্য রাখছেন। তো এটা কারেক্ট আনসার হবে কি? কী হবে ভাই? এটা কারেক্ট আনসার অ্যাকুরেসি। কারেক্ট, ত্রুটিহীনতা মানে এখানে কোনো ভুল থাকবে না, শুদ্ধ উচ্চারণ হবে, গতিকে ভুলহীন হবে। দ্যাট ইজ কল্ড অ্যাকুরেসি। নিচের কোনটিকে আমরা সূক্ষ্ম শরীর সঞ্চালন দক্ষতার প্রয়োজন, অর্থাৎ নিচের কোনটির জন্য আমাদের ফাইন মোটর স্কিল ডেভেলপড হয়? নিচের কোনটির দ্বারা আমাদের সূক্ষ্ম শরীরচর্চা বা শরীর সঞ্চালক যে দক্ষতা এটা আমাদের বিকাশ হয় বা বৃদ্ধি হয়, এটা বলতে পারি। ফাইন মোটর স্কিল ডেভেলপড আমাদের কী করে হতে পারে? লম্ফন, লিখন, এটা গঠন নয়, এটা স্পেলিং মিস্টেক হচ্ছে, এটা হবে পঠন। পঠন নাকি আরোহণ? জাম্পিং, রাইটিং, রিডিং না ক্লিম্বিং? কারেক্ট আনসার কোনটি হবে তাড়াতাড়ি কমেন্ট বক্স ফার্স্ট। ছোট শিশুরা দেখবেন অনেক সময় ছোট শিশুরা যখন তাদের হাতে কলম দেওয়া হবে ঠিকঠাকভাবে কলম তারা ধরতে পারছে না। তো কলম ধরার যারা চেষ্টা করবে মোটামুটিভাবে কলমটা কোনো এক প্রকারে ধরে তারা কিন্তু এই ধরনের আঁকিবুকি করবে। কী আঁকিবুকি করবে আপনি জানবেন না, তারা কিন্তু অনেক সময় অনেক কিছু আঁকিবুকি করে। তো কী আঁকিবুকি করবে সেটা কিন্তু আপনি জানবেন না, আপনি কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন সে কী আঁকছে। আপনার ক্ষেত্রে সেটা মিনিংলেস, কিন্তু তার ক্ষেত্রে সেটা মিনিংফুল। ওই যে শিশুরা ওই যে আঁকিবুকি করে, আঁকিবুকি করাকে বলা হয় স্ক্রিবলিং। আর এই স্ক্রিবলিংয়ের মধ্য দিয়েই তার লিখন প্রক্রিয়াটা শুরু হয়।
ঠিক আছে, স্ক্রিবলিংয়ের মধ্য দিয়ে তার লিখন প্রক্রিয়াটা শুরু হয়। আর এই যে প্রথম যে আঁকিবুকি করছে, সে যে কলম ধরছে, তো কলম যে ধরার যেটা প্রক্রিয়া, তার কলম কী করে ধরতে হয়, এটা দিয়ে তার ওই যে আঙ্গুলের যে কী বলবো, ছোট ছোট যেগুলা নাসিকা রয়েছে এইগুলা ডেভেলপ হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে লিখন। লিখন মানে কলম ধরা, কলম লিখতে গেলে কলম ধরতে হবে। আর কলম ধরা শেখা মানে কি হচ্ছে, তার ফাইন মোটর স্কিল ডেভেলপ হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম যে শরীর সঞ্চালন দক্ষতা তার বিকাশ হচ্ছে। সুতরাং রাইটিং এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। প্রতিক্রিয়া বা ফলাফল অর্থাৎ ফিডব্যাকের প্রয়োজনীয় থেকে আমরা যে কোনো কিছু করার পর, একটা ক্লাস করার পর আমরা ক্লাসের ফিডব্যাক নিয়ে থাকি। যে আমরা বলি না যে আজকের ক্লাসটা কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে একটা প্রতিক্রিয়া বা ফিডব্যাক। তো এই ফিডব্যাকের প্রয়োজনীয়তা কী, বা আপনি যখন ক্লাসে ছাত্রদের পড়ালেন, পড়ানোর পর আপনি তাদেরকে এক দুইটা প্রশ্ন করলেন, যে প্রশ্নের মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে আপনার ক্লাসটা ছাত্ররা কতটুকু বুঝতে পারলো কিনা না, এটা হচ্ছে প্রতিক্রিয়া। তো এই প্রতিক্রিয়া বা ফিডব্যাকের প্রয়োজন কী কী রয়েছে? শিক্ষার্থীর শিক্ষণের উন্নতির জন্য, অভিভাবক যাতে শিক্ষার্থীকে গৃহকার্যে সাহায্য করতে পারে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি করতে পারে তার জন্য, শিক্ষিকার শিক্ষণ পদ্ধতির উন্নতির জন্য, শিক্ষিকা এবং শিক্ষার্থী উভয়ের উন্নতির জন্য। 129 কারেক্ট আনসার কী হবে? এক নম্বরে দেখুন, পরীক্ষার জন্য, এটা আপনি মাইনাস করে দিন, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা আপনার কারেক্ট আনসার হবে না। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীর উন্নতির জন্য শিক্ষিকার শিক্ষণ পদ্ধতি নাকি শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। কেন হবে আমি বলে দিচ্ছি আবার আপনাদের। দেখুন, প্রতিক্রিয়া এবং ফলাফল, আমি একটা ক্লাস করলাম, ধরে নিন আমি আমার কথা বলেছি, আমি ক্লাস নিচ্ছি আপনাদের, অনলাইন ক্লাস নিচ্ছি। তো অনলাইন ক্লাস নেওয়ার পর আমি আপনাদের বললাম যে এতক্ষণ আমরা ক্লাস করলাম, এই কনসেপ্ট নিয়ে আপনাদের আলোচনা করলাম। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে এই যে প্রশ্ন যেটা আমি দিলাম, ধরে নিন একটা কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করলাম, যে কোনো একটা কনসেপ্ট, ধরে নিন লার্নিং অ্যাকুইজিশন, আমি লার্নিং অ্যাকুইজিশন নিয়ে আমি ডিসকাস করলাম। ডিসকাস করার পর আমি আপনাদের এই টপিকে লার্নিং অ্যাকুইজিশনের একটা প্রশ্ন আমি এখানে রাখলাম, যে এই প্রশ্নের কারেক্ট আনসারকে আপনারা কমেন্ট বক্সে জানান। তো আপনারা কমেন্ট বক্সে জানান, ইট ইজ কল প্রতিক্রিয়া বা ফিডব্যাক, ঠিক আছে? তো আপনি যদি আনসারটা কারেক্ট দিতে পারেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছেন, কনসেপ্টটা আপনার খুব ভালো হয়েছে, ঠিক আছে? আর আমিও বুঝতে পারবো যে আমি আপনাকে কনসেপ্টটা খুব ভালো করে বোঝাতে পেরেছি। আর যদি আপনি আনসার এখানে ভুল দেন, আনসারে যদি ভুল দেন, তাহলে এটার দুটো কারণ হতে পারে। একটা কারণ, হয়তো আপনি ঠিকঠাকভাবে বুঝতে পারেননি, নতুবা আরেকটা কারণ, হয়তো বা আমি আপনাকে ঠিকঠাকভাবে বুঝাতে পারিনি। তো আলটিমেটলি প্রতিক্রিয়া এবং ফলাফল ফিডব্যাকের প্রয়োজন হচ্ছে উভয়ের জন্য। যদি ভালো হয় তাহলে উভয়ের ভালো হবে, আর যদি খারাপ হয় তাহলে হতে পারে আমিও আপনাকে বুঝাতে পারিনি, যার কারণে আপনি আনসার ভুল করছেন। আর নয়তো বা আমি বুঝিয়েছি কিন্তু আপনি বুঝতে পারেননি, হয়তো আপনার দুজন থেকে একজনের মধ্যে কিন্তু সমস্যা হয়েছে, সেটাই কথা। সুতরাং এই ফিডব্যাকটা শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য কিন্তু এটা প্রয়োজন। বোঝা গেল? প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর যে গঠন শিক্ষার জন্য নিচের কোনটির ব্যবহার সর্বাপেক্ষা উপযুক্ত? আর শিক্ষার্থীর পঠন শিক্ষা হবে, এটা স্পেলিং মিস্টেক বারবার করছে, আচ্ছা এটা হবে পঠন শিক্ষা। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কোনো কিছু পঠন শিক্ষার জন্য নিচের কোনটির ব্যবহার সর্বাপেক্ষা উপযুক্ত? কি হতে পারে কারেক্ট আনসার? ফ্ল্যাশ কার্ড, বাস্তব উপকরণ, ফ্লিপ চার্ট নাকি বই? কী হবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখুন, পঠন শিক্ষার ক্ষেত্রে যখন আমরা যে কোনো কিছু যখন পড়াই, যে কোনো কিছু যখন আমরা পাঠদান করি, তো পাঠদানের সময় আমরা বাস্তব উপকরণ বা রিয়েলি হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড, যদি বাস্তব উপকরণ দিয়ে যদি তাকে আমরা বোঝাতে পারি, তাহলে সে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সিম্পলভাবে সে কিন্তু জিনিসটা বুঝে নিতে পারবে। সুতরাং বাস্তব উপকরণ এই ক্ষেত্রে এখানে হবে কারেক্ট আনসার। একটি শিশুর পঠন ও লিখনের উন্নতি সাধনের জন্য কোনটি সর্বপ্রথম পর্যায়? ওয়াও! পঠন এবং লিখনের উন্নতি সাধনের জন্য, পঠন এবং লিখনের উন্নতি সাধন করতে গেলে তার সর্বপ্রথম স্টেজ বা পর্যায় কোনটি? লিটারেসি পিরিয়ড,
প্রি লিটারেসি, ইমার্জেন্ট লিটারেসি নাকি নিও লিটারেসি? তো এটা কারেক্ট অ্যান্সার হবে ইমার্জেন্ট লিটারেসি। তো ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট ফ্রেমওয়ার্ক, ইমার্জেন্ট প্রপার্টিস, এগুলো নিয়ে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই নিয়ে আমি আলাদা একটা কনসেপ্ট ক্লাস প্রোভাইড করেছি, যেখানে সবগুলা ইমার্জেন্ট রয়েছে, যেমন ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট প্রপার্টিস, ইমার্জেন্ট সিস্টেম, এই সবগুলো নিয়ে আমি ডিটেলস অলরেডি আলাদা একটা ক্লাস করেছি। আপনারা ওই ক্লাসটি আমাদের চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন, দেখলে পুরো ডিটেলস আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। একজন শিক্ষিকা তার শ্রেণীর ছাত্রদের জোড়ায় জোড়ায় বিভক্ত করেন। একজন শিক্ষক কী করেন, তার শ্রেণীর যে ছাত্রগুলো আছে তিনি তাকে জোড়ায় জোড়ায় বিভক্ত করেন। এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন, এই দুজন দুজন করে তিনি প্রত্যেকটা সম্পূর্ণ ক্লাসের ছাত্রকে তিনি ভাগ করলেন, যাতে তারা পরস্পরের খাতা অদল বদল করে নির্দেশ অনুযায়ী সংশোধন করতে পারে। যেমন এই দুজন আছে, তারা একজনই আরেকজনের খাতা চেক করবে, খাতা চেক করে তারা 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 ঠিক করবে। এই ক্ষেত্রে তারা দুজন রয়েছে, তারা দুজনেই লিখেছে, তো তারা তারা নিজেদের মধ্যে কী করবে, খাতাটা বদল করবে। খাতাটা বদল করে তারা কী করবে, মানে এক্সামিন করবে, যে দেখি তো তুই কতটা ভুল লিখেছিস, দেখি তো তোর সবগুলো ঠিকঠাক হলো কিনা না। এইভাবে একজনে আরেকজনের খাতা চেক করবে, ঠিক আছে। তো এর মাধ্যমে শিক্ষিকা কী করছেন, সংশোধিত কার্য, দলগত কার্য, আত্মমূল্যায়ন নাকি সহপাঠী মূল্যায়ন, একদম প্রশ্ন মানে ভালো করে বুঝলেই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে 132 কারেক্ট অ্যান্সার কী হবে, তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, এটা হবে কি দেখুন, একজন আরেকজন এটা দেখছে, তার মানে কি, তার মানে সহপাঠী মূল্যায়ন, পিয়ার অ্যাসেসমেন্ট, আর কি যাব, সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজে নিজে, সে নিজে নিজে করবে, ঠিক আছে। আর গ্রুপ অ্যাসেসমেন্ট মানে সবাই একসঙ্গে করবে, এখানে দুজন করবে না, সবাই একসঙ্গে মিলেমিশে করবে, দ্যাট ইজ কল্ড গ্রুপ অ্যাসেসমেন্ট। আর কারেকশন মূল্যায়ন, সংশোধিত কাজ, সেটা যে কোনো জন করতে পারে, টিচারও করতে পারেন, সেখানে কোনো পার্টিকুলার যে জোড়ায় জোড়ায় বিভক্ত করতে হবে তেমন কোনো কথা নেই। তো জোড়ায় জোড়ায় বিভক্ত করতে পারে সহপাঠী মূল্যায়ন, তার নিজের বন্ধুর নিজের মূল্যায়ন সে করছে, সহপাঠীর মূল্যায়ন করছে। মূল্যায়নের সময় নিচের কোন দিকটি শিক্ষিকার মনে রাখা একান্ত প্রয়োজন? যখন আমরা মূল্যায়ন করি, তো মূল্যায়নের সময় নিচের কোন দিকটা একজন শিক্ষিকার মনে রাখা খুব প্রয়োজন? একটি শিশুর উন্নতির জন্য অন্যান্য শিশুদের উন্নতির তুলনা করা, শিশুটির উন্নতির জন্য সৃজনশীল শিশুদের তুলনা করা, আর শিশুটির উন্নতির জন্য তার পূর্বজিত শিক্ষণ স্তরের তুলনা করা, শিশুটির উন্নতির সঙ্গে যারা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে তাদের তুলনা করা। মূল্যায়নের সময় নিচের কোন দিকটি শিক্ষিকার মনে রাখা একান্ত প্রয়োজন? তুলনা করা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তুলনা করা, তুলনা করা, তুলনা করা, তুলনা করা, তুলনা করা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যদি আপনারা এই যে নেগেটিভ ওয়ার্ড দেখে যদি কেটে দিন, তাহলে 4টা কেটে দেবেন। তো 4টা আমরা কী করে কাটবো, আমাদেরকে তো একটা কারেক্ট অ্যান্সার বাঁচতে হবে। তো তুলনা করা মানে কি, তুলনা করা হচ্ছে কি কম্পেয়ার করা, আমরা কম্পেয়ার করব, একজনের সঙ্গে আরেকজনের তুলনা আমরা করব না। যেমন দেখুন, একটা শিশুর উন্নতির জন্য অন্যান্য শিশুদের সঙ্গে তুলনা, অর্থাৎ এক শিশুর সঙ্গে আরেক শিশুর তুলনা করা যাবে না। শিশুটির উন্নতির জন্য সৃজনশীল শিশুদের সঙ্গে তুলনা, মানে আলটিমেটলি ক্রিয়েটিভ যারা ছাত্র রয়েছে তাদের সঙ্গে অন্য শিশুদের তুলনা আমরা করতে পারি না। যারা স্বচ্ছন্দে কথা বলতে পারে তাদের সঙ্গে তুলনা, এই দেখো তারা কত সুন্দর কথা বলতে পারে, তোমরা কথা বলতে পারো না, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের তুলনা। কিন্তু অপশন নাম্বার 3-তে কী বলেছে একটু দেখুন তো, ঝলক দিখলা যা, কোয়েশ্চেন নাম্বার 3 একবার দেখে যা। তো শিশুটি উন্নতির জন্য তার পূর্বাচিত শিক্ষণ স্তরের তুলনা, যে আগে তুমি কতটুকু পারতে আর এখন তুমি কতটুকু পারছো দেখো তো, অর্থাৎ একজন শিশুরই আগের জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানের তুলনা, এটা তো একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির তুলনা হচ্ছে না, ওই সেম ব্যক্তির তার আগের জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানের তুলনা করা হচ্ছে। দ্যাট ইজ কল অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। কখনো আমরা একজন শিশুর সঙ্গে আরেকজন শিশুর তুলনা করতে পারি না, কিন্তু একজনেরই তার আগের যে জ্ঞান এবং পরবর্তী জ্ঞানের সঙ্গে আমরা তুলনা করতে পারি। সমৌ 4র্থ শ্রেণীতে পড়ে। সমৌ একটা ছাত্র, সে 4র্থ শ্রেণীতে পড়ে,
একটি গল্প পড়ার সময় সে একটা অজানা শব্দ পাইল, এই ক্ষেত্রে তার কি করা উচিত? শব্দটিকে এড়িয়ে যাওয়া উচিত, কাউকে তার অর্থ জিজ্ঞাসা করা উচিত, ডিকশনারি খুঁজে তার অর্থ বের করা উচিত, না বিশ্বের পরিপ্রেক্ষিতে তার অর্থটা অনুমান করা, গ্যাস করা উচিত? তো কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট বক্স। প্রতিদিন ক্লাস চলছে ভাই, প্রতিদিন 2-3টা করে ক্লাস চলছে, প্রাইভেট ক্লাস চলছে, ওপেন ক্লাস চলছে, প্রতিদিন ক্লাস চলছে। এবার আমরা বাংলা ভাষায় একটা ভালো রেজাল্ট আমরা করবই করব, এই শপথটা নিন এবং শপথ নিয়ে আপনারা স্টাডি করা স্টার্ট করুন। প্রত্যেকটা ক্লাস দেখে থাকুন, 100% গ্যারেন্টি আমি দিচ্ছি। বাংলায় 30-এর মধ্যে 28 কিংবা 29 কী করে না আসে, একটা চ্যালেঞ্জ নিয়ে রাখুন, 100% আসবেই আসবে, লক্ষ্য রাখুন। প্রতিদিন মক টেস্ট দিতে থাকুন এবং প্রত্যেকটা ক্লাস আমাদের ফলো করতে থাকুন। যেখানে সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে বলবেন, আমরা আপনাদের রিপ্লাই করে দেব, আপনাদের সমস্যা আমরা সমাধান করে দেব। সুতরাং টেনশন নেবার কোনো কারণ নাই, 100% গ্যারেন্টি বাংলায় ভালো রেজাল্ট আসতেই হবে। এবার দেখুন, ক্লাস 4-এ পড়ে শব্দটাকে এড়িয়ে যাওয়া যাবে না। যদি শব্দটাকে এড়িয়ে যায় তাহলে কী হবে, যদি ইগনোর করি আমরা একটা পার্ট পড়ার সময়, যদি একটা সেন্টেন্স পড়ার সময় যদি আমরা কোনো শব্দকে ইগনোর করি, তাহলে এই বাক্যের মিনিংটা কী সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আর আলটিমেটলি আমার পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি জিনিসটাকে যাতে ভালো করে বুঝতে পারি। তার মানে অপশন নাম্বার 1টা হচ্ছে না। কাউকে তার অর্থ জিজ্ঞাসা করা, আমি এমন কাউকে অর্থ জিজ্ঞাসা করলাম, হয়তো বা এখানে কেউ নেই, আমি একা একা পড়ছি, এখানে কেউ নেই, তাহলে আমি কাকে জিজ্ঞাসা করব? আর এমন কাউকে জিজ্ঞাসা করব যে হয়তো কিছু জানি না, আমি তাকে জিজ্ঞাসা করে আমার কি ফায়দা? কোনো ফায়দা নেই, ক্যান্সেল। ডিকশনারি খুঁজে, ডিকশনারি আমার কাছে নাও থাকতে পারে, ঠিক আছে। আপনারা বলবেন স্যার মোবাইলে ডিকশনারি রয়েছে। আরে ক্লাস 4-এর বাচ্চাকে ডিকশনারি মোবাইল দিতে কে বলেছে আপনাকে? ছোটো বাচ্চাদের মোবাইল প্রহিবিটেড, ছোটো বাচ্চাদের আমরা মোবাইল দিই না, তো ক্লাস 4-এর বাচ্চা মোবাইল এলাও না, তো এই ক্ষেত্রে আর মোবাইলের ডিকশনারি সে দেখবে না। সুতরাং তার কারেক্ট আনসার হচ্ছে বিষয়ের পরিপ্রেক্ষিতে তার অর্থ অনুমান করা, যে এই শব্দটা কি হতে পারে বুঝতে পারছি না, তো এই রিলেটেড লেখা আছে, তার মানে এইটার অর্থটা ওইটাই হবে। এইভাবে তাকে অনুমান করে জিনিসটাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন কিসের মূল্যায়নকে নির্দেশ করে? কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ মূল্যায়ন কিসের মূল্যায়নকে নির্দেশ করে? সমস্ত পাঠ্য বিষয়ের, পাঠ্য ও পাঠ্য সহযোগী ক্ষেত্রগুলির, পাঠ সহযোগী কার্যাবলী, নাকি সাময়িক কার্যাবলী? কারেক্ট আনসার কী হবে? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন কনসেপ্টের ক্লাসে বারবার বলা হয়েছে এই জিনিসটা, এই একই জিনিস বারবার বলেছি কনসেপ্টের ক্লাসে, দেখে না থাকলে দেখে নিন, বারবার বলছি, এখনও সময় আছে ভাই, পরে পস্তাবেন, পরে পস্তাবেন। কনসেপ্টের ক্লাসগুলো দেখে না থাকলে এখনই আমাদের চ্যানেলে গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসুন। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কনসেপ্ট ইজ পাওয়ার। তো আমি সবসময় বলেছি যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট মানে সিসিই, যখনই সিসি থাকবে তখনই স্কলাস্টিক প্লাস কস্কলাস্টিক দুটোই থাকবে, দুটা প্লাস থাকবে ভাই। স্কলাস্টিক প্লাস কস্কলাস্টিক দুটাই কিন্তু থাকতে হবে, পাঠ্য এবং পাঠ্য সহযোগী দুটা না থাকলে কিন্তু আমাদের মূল্যায়ন হবে না। সুতরাং এই ক্ষেত্রে দুটাই হবে, এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার, এই যে এখানে যে অপশন নাম্বার 2 ছিল, 2টা হবে কারেক্ট আনসার। কারণ সিসি হতে গেলে আমরা স্কলাস্টিক দিকগুলোও দেখি, স্কলাস্টিক দিকগুলোও দেখি, অর্থাৎ পাঠের যে টেক্সট বুক রিলেটেড পড়াশোনার যে বিষয়গুলো এগুলো দেখবো, আর স্কলাস্টিকের সঙ্গে দেখবো মানে পড়াশোনা ছাড়া যেগুলো খেলাধুলা গান বাজনা ইত্যাদি রয়েছে সবগুলোকে আমরা একত্রে মূল্যায়ন করবো। দ্যাট ইজ কল স্কলাস্টিক অ্যান্ড স্কলাস্টিক অ্যাক্টিভিটিস বা স্কলাস্টিক এভলিউশন, দ্যাট ইজ কল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন। গল্পকথন একটা শিক্ষণ পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থীদের কোন দক্ষতার বৃদ্ধি ঘটানো যায়? গল্পকথন একটি শিক্ষণ পদ্ধতি, এর মাধ্যমে শিক্ষার্থীদের কোন দক্ষতার বৃদ্ধি ঘটানো যায়? শ্রবণ এবং কথনের, কেবল কথনের, পঠন ও লিখনের, নাকি কেবল শ্রবণের? এখানে গল্পকথন, আমি যদি কথা বলি, তো আমি কথা বললে আমার কোন দক্ষতা বিকাশ হবে? কথা বললে আমার বলার দক্ষতা হবে, তাই না? যদি আমরা কথা বলি
কথা বললে আমার কথা বলার দক্ষতা বিকাশ হবে, ভেরি সিম্পল, ঠিক আছে না? কবিতা শিখনের লক্ষ্য কী? কবিতা মুখস্থ করা, অনর্গলতা এবং যথার্থ অ্যাকুরেসি বাড়ানো, উচ্চারণের উন্নতি ঘটানো, ভাব ও ভাবনাকে অনুধাবন করা। কবিতা শিখনের লক্ষ্য কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট বসে কমেন্ট করুন ভাই, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করুন। কবিতা শিখনের লক্ষ্য কি? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। 1 নম্বর দেখুন, কবিতা যে মুখস্থ বলেছে, মুখস্থ, কণ্ঠস্থ, নাকস্থ, খলস্থ, কানস্থ এইগুলা যখন থাকবে তখন আমরা কেটে দেব। আর আগে বলেছিলাম যে কবিতার মধ্যে ছন্দ, লয়, তাল থাকে, তাই তো থাকে। এবার দেখুন, কবিতার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ থাকে, কবিতার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ থাকে, ওই অর্থগুলোকে আমাদের বুঝতে হবে। অর্থাৎ কবিতার যে ভাব এবং ভাবনা, ফিলিংস অ্যান্ড থট, এই জিনিসগুলো আমরা অনুধাবন করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো, কবিতার ভাব এবং ভাবনাটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এটাই হচ্ছে কবিতা শিক্ষণের মূল লক্ষ্য। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোন পদ্ধতিতে মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ? এই প্রশ্নটা বারবার বলা হয়েছে, আবার চলে আসছে। দেখুন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হতে পারে? নিচের কোন পদ্ধতিতে মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ? প্রাকৃতিক পদ্ধতি, শ্রুতিভাষিক পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি নাকি দ্বিভাষিক পদ্ধতি? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এটা হবে ডাইরেক্ট পদ্ধতি। কারেক্ট আনসার যারা কমেন্ট বক্সে ডাইরেক্ট মেথড দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভাই। ডাইরেক্ট মেথডে যা আছে তা বলবো, এখানে কোনো মাতৃভাষা কোনো কাজ করবে না। ভাষা শিখনে সাবলীলতা বলতে কি বোঝায়? ভাষা শিখনে ফ্লুয়েন্সি মানে ব্যাকরণে ভালো দক্ষতা, নির্ভুল লিখতে পারা, শুদ্ধ উচ্চারণ করতে পারা নাকি অবাধে বলা, পড়া এবং লেখা? ভাষা শিখনে সাবলীলতা বলতে কি বোঝায়? প্রত্যেক দিন আমাদের ক্লাস চলছে, ক্লাসগুলো প্রত্যেক দিন আপনারা দেখতে থাকুন, কন্টিনিউয়াস একই টাইমে ক্লাস হচ্ছে, আপনারা দেখতে থাকুন। ভাষা শিখনে সাবলীলতা বলতে কি বোঝায়? এটা কারেক্ট আনসার হবে কি? অবাধে বলা, পড়া এবং লেখা। অর্থাৎ ফ্রিকুয়েন্টলি, ফ্লুয়েন্সি মানে কি? ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ সে বিন্দাস কিছু বলতে পারছে, বিন্দাস কিছু পড়তে পারছে, বিন্দাস কিছু লিখতে পারছে, তার মানে তার ভাষা শিখনে সাবলীলতা হয়েছে। নিচের কোনটি সাক্ষরতায় প্রবেশকালীন ক্রিয়ার অন্তর্গত? সে যখন সাক্ষরতায় প্রবেশ করবে, প্রবেশ করার সময় সে কোন কাজটা করবে? আঁকিবুকি কাটানা, বকবক করা, পাঠ অথবা অর্থ উদ্ধার, নাচ ও গান, বর্ণ অক্ষর লিখন? কারেক্ট আনসার কোনটি হবে? 140। আমি আগে বলেছিলাম, একটু আগে কিন্তু একটা কথা বলেছিলাম, এই কথার মধ্যে কিন্তু এই প্রশ্নের আনসারটা লুকিয়ে আছে। আপনারা একটু ভাবুন তো, যদি আপনারা প্রথম থেকে আজকের ক্লাস দেখে থাকেন তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার 100% করতে পারবেন। বহুত বড়িয়া ভাই, বহুত বড়িয়া। ফার্স্ট তাড়াতাড়ি 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 কমেন্ট করুন, কারেক্ট আনসার কী হতে পারে? তো এই প্রশ্নের আমাদের কারেক্ট আনসার, আগে বলেছিলাম শিশুরা কি করে? প্রথমে তারা আঁকিবুকি করে, আর এই আঁকিবুকি করার নাম হচ্ছে স্ক্রিবলিং, আর স্ক্রিবলিংয়ের মাধ্যমে তাদের লিখনটা শুরু হয়। এই যে আঁকিবুকি কাটাটা হচ্ছে তার সাক্ষরতার প্রথম প্রবেশকালীন। সে যখন লেখা শুরু করবে, তার লেখার প্রসেস হচ্ছে আঁকিবুকি কাটা, এবং কথা বলার প্রসেস হচ্ছে বা কোনো কিছু শেখার প্রথম স্টাফ হচ্ছে বকবক করা। অনেক কথা বলবে, আপনাকে পুরো বিরক্তি করবে, তার মানে সে শিখছে ভাই। এই সময় আপনাকে বিরক্তিকর হলে হবে না। নিচের কোনটি সাহিত্যের নিদর্শন? অভিধান, প্রবন্ধ, সংবাদপত্র প্রকাশিত বিজ্ঞাপন নাকি একটি মিষ্টান্ন প্রস্তুতকরণ প্রক্রিয়া? সাহিত্য আমরা কোথায় পাই? সাহিত্য আমরা ডিকশনারিতে কোনো সাহিত্য পাই না, সংবাদপত্রে কোনো সাহিত্য থাকে না,
মিষ্টান্ন প্রস্তুতকরণ বা রেসিপির মধ্যে কোনো সাহিত্য থাকে না, কিন্তু এটা প্রবন্ধ বা একটা এসে যখন আমরা দেখব এখানে সাহিত্য থাকবেই থাকছে। একাধিক ভাষা শেখার যথাযথ সুযোগ শিক্ষার্থীদের পক্ষে বোঝা হয়ে দাঁড়ায়, স্বাভাবিক থাকে, কঠিন হয়ে দাঁড়ায় নাকি কঠিন হয় না? একটা ছাত্রকে যদি একাধিক ভাষা শেখার সুযোগ করে দেওয়া হয় যে তুমি একের বেশি ভাষা তুমি শিখো, তোমার সুযোগ আছে, তুমি শিখো, তো এই ক্ষেত্রে শিক্ষার্থীর পক্ষে সেটা কি বোঝা হয়ে দাঁড়াবে, নাকি স্বাভাবিক থাকবে, নাকি কঠিন হয়ে দাঁড়াবে, নাকি কঠিন হয় না? কারেক্ট অ্যান্সার কী হবে? 142 তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন ভাই। এটা কারেক্ট অ্যান্সার হবে, কোনো কিছু হয় না, এটা স্বাভাবিক থাকে। শিক্ষার্থীরা আরামসে বিন্দাস, যদি সে অপরচুনিটি থাকে তাহলে সে একটার বেশি অনেক ভাষা শিখতে পারে। যেমন আমরাও তো একের বেশি অনেক ভাষা আমরা জানি, অনেক ভাষা শিখেছি, তো আমাদের কি কোনো সমস্যা হয়েছে, কঠিন হয়েছে না? যদি সুযোগ থাকে তাহলে আমরা শিখতে পারি, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। শিক্ষার অধিকার আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী প্রতিটি শিশুর শিক্ষা লাভের অধিকার রয়েছে মাতৃভাষার মাধ্যমে, আধুনিক ভারতীয় ভাষার মাধ্যমে, ইংরেজি ভাষার মাধ্যমে, সরকারি ভাষার মাধ্যমে। ওয়াও, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। এটারও কিন্তু কনসেপ্টের ক্লাস প্রোভাইড করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কনসেপ্টের ক্লাস আমরা প্রোভাইড করে দিয়েছি আমাদের চ্যানেলে। যদি আপনারা খুঁজতে অসুবিধা হয় তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করুন রাইট টু এডুকেশন অ্যাক্ট সহজ গুরু লিখে আপনারা সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন আমাদের দেওয়া ক্লাস। তো রাইট টু এডুকেশন একটাই কথা বলেছে যে তার মাতৃভাষায় তাকে শিক্ষাদান করতেই হবে, সুতরাং মাতৃভাষার মাধ্যমে ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম শ্রেণীর ছাত্রদের ভাষা শিক্ষণের জন্য নিচের কোনটি সর্বোৎকৃষ্ট বিষয়? আমার দেশ, যানবাহন, আমার পরিবার নাকি আমার বিশ্ব? প্রথম শ্রেণীর ছাত্রদের আমরা যদি ভাষা শিক্ষণ করতে যাই তাহলে প্রথম শ্রেণীর ছাত্রদের ভাষা শিক্ষণের জন্য নিচের কোনটি সর্বোৎকৃষ্ট বিষয়? আমার দেশ, আমার বাহন, আমার পরিবার নাকি আমার বিশ্ব? তো এখানে কারেক্ট আনসার হবে শিশুরা জন্মের পরেই প্রথমে কাকে পায়? তার পরিবারকে পায়। তো পরিবারের মধ্য থেকে সে অনেক কিছু জিনিস শিখতে পারে, সুতরাং পরিবার হচ্ছে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। একজন শিক্ষিকা শিক্ষার্থীদের অধিক মাত্রায় শিশু সাহিত্য অধ্যয়নে প্রণোদিত করেন, এই পদ্ধতির মাধ্যমে তিনি কোন দক্ষতা বিকাশের চেষ্টা করেছিলেন? তিনি শিশু সাহিত্য অধ্যয়ন করাতে চলেছেন, তো শিশু সাহিত্য অধ্যয়ন করার সময় তিনি কোন দক্ষতা বিকাশের চেষ্টা করেছিলেন? কারেক্ট অ্যান্সার কোনটি হবে? তাড়াতাড়ি কমেন্ট ফাস্ট করুন। তিনি শিশু সাহিত্য অধ্যয়ন করাচ্ছেন, তার মানে তিনি এখানে রিডিংয়ের দক্ষতাটা বিকাশ করেছেন। মানে এখানে তিনি শিশু সাহিত্য পড়াচ্ছেন, তো শিশু সাহিত্য পড়াচ্ছেন মানে রিডিং, তো এখানে তিনি কী হচ্ছে, তিনি রিডিংয়ের দক্ষতা ইনি এখানে বিকাশ করাবার চেষ্টা করেছেন। হ্যাঁ, দেখুন, শিশুদের বর্ণমালার বর্ণগুলি লেখা শেখানোর সময় শিক্ষিকা যখন তাদের রেখা টানা বা লাইন্স, কার্ভ, লবস এইগুলা শেখান তখন তাকে কি বলা হয়? একটা শিশুকে লেখা শেখানোর সময় প্রথমে একজন শিক্ষক কী করলেন? রেখা টানা শিখালেন, লেখা টানা, তারপর বাঁকা লাইন, তারপর একটা গোল করা শিখালেন। এই যে শিখানিকে কি বলা হয়? তো এটা মনে রাখবেন, এটাকে বলা হয় লিখন বিজ্ঞান। ঠিক আছে, মেকানিক্স অফ রাইটিং, এটা মাথায় রাখবেন। শিক্ষার্থীদের বাচন দক্ষতার চূড়ান্ত উন্নতিকরণের জন্য তাদের সুবিধাটি প্রদান করা উচিত। শিক্ষার্থীদের স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য আমরা কোন সুবিধা প্রদান করতে পারি? নতুন শব্দ ব্যবহার, ভাব সংক্ষেপণ, নাকি বানান, নাকি অনুধাবন এবং বোধ? তো এই প্রশ্নের অপশনগুলো একটু মিস্টেক রয়েছে, এই অপশনগুলো এইগুলো হবে না। তো এই প্রশ্নের শুদ্ধ আনসার যেটা অপশনে ছিল, আমরা টাইপিংয়ে মিস্টেক হয়েছে দেখুন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে, আমি বলে দিচ্ছি, যে বাস্তব জীবনে অধিক কথা বলার সুযোগ করে দেওয়ার মাধ্যমে তার স্পিকিং দক্ষতা ডেভেলপ হয়। যে বাস্তব জীবনে তাকে যদি আমরা অধিক কথা বলার সুযোগ করে দেই, তো বাস্তব জীবনে যখন সে অধিক কথা বলে, রিয়েল লাইফে সে যখন বেশি কথা বলার সুযোগ পাবে, সে কথা বলতে বলতে সে কী করবে? তার ভাষার দক্ষতাটা অনেক বেশি ভালো হবে। লেখা শেখার প্রথম ধাপ কোনটি? অবাধ লিখন, প্রাগ্রসর লিখন, নিয়ন্ত্রিত লিখন নাকি প্রদর্শিত লিখন?
ফ্রি রাইটিং, অ্যাডভান্স রাইটিং, কন্ট্রোল রাইটিং না গাইডেড রাইটিং? আমাদের প্রথম ধাপ কোনটা হবে? প্রথম ধাপ শিশুরা, প্রথম ধাপ মানে কি স্ক্রিবলিং। ঠিক আছে, প্রথম ধাপ কি স্ক্রিবলিং। আর স্ক্রিবলিং মানে কি স্যার যা ইচ্ছা তা লিখতে পারে, তাই তো, যা ইচ্ছা তা লিখে, কোনো বাধা ধরা নেই। সুতরাং ফ্রি রাইটিং ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখুন আগের যে অপশনগুলো ছিল এটার প্রশ্ন এটা হবে, আগে একটু মিস্টেক হয়েছিল। আচ্ছা, অনুশীলনের জন্য একটি অপেক্ষাকৃত ছোট অনুচ্ছেদ কিছু শূন্যস্থান রেখে শিক্ষার্থীদের পাঠের ভিত্তিতে শূন্যস্থানগুলো পূর্ণ করতে বলা হলো, এর মধ্যে কোন মূল্যায়ন হবে? ধরেন আমি একটা পার্ট পড়লাম, একটা পার্টের ছোট অনুচ্ছেদ পড়লাম, একবার পড়লাম, দুবার পড়লাম, পড়ার পর আমি কি করলাম, এই লাইনগুলো আমি কি করলাম, এই মধ্যে মধ্যে আমি শূন্যস্থান রেখে রেখে গেলাম। তারপর তাদেরকে বললাম যে শূন্যস্থানে কী কী বসবে এটা তোমরা অনুমান করে বসাও। ঠিক আছে, তো এইগুলা নতুন শব্দ ব্যবহারের মূল্যায়ন হবে, ভাব সংক্ষেপণ, বানান না অনুধাবন না বোধ। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অনুধাবন বা বোধ, অর্থাৎ যদি তারা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারে তাহলে তারা শূন্যস্থানে কী হবে সেটা বুঝতে পারবে, সেটা মুখস্থ করার দরকার নেই। এখানে কি হবে যদি জিনিসটা বুঝতে পারি তাহলে এখানে কি বসবে সেটা আমরা বুঝতে পারি। এগুলোর মধ্যে কোনটি বোধ পরীক্ষণমূলক প্রশ্ন? নোবেল পুরস্কারজয়ী ভারতীয় কবির নাম কি? কিরণ দেশলাইয়ের লেখা আর কোনো বই আছে কিনা না? অধিগ্রহণ শব্দটি ব্যবহার করে একটি নিজস্ব বাক্য রচনা করো। আহ্বান শব্দের কোন উচ্চারণটি সঠিক সেটা বলো। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে বোধ পরীক্ষণমূলক যেটা কার্য, এটা হবে নোবেল পুরস্কারজয়ী ভারতীয় কবির নাম কি, এটা জানো, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার করতে হবে, কমেন্ট বক্সে আনসার করতে হবে। এবং সর্বশেষে আপনারা নিজে নিজে অনুমান করতে পারবেন যে আপনার কার কতটা প্রশ্ন কারেক্ট হয়েছে। প্রথম থেকে সবগুলো প্রশ্ন খুব ভালো করে দেখে যান এবং প্রত্যেকটা প্রশ্নের আনসার কমেন্ট বক্সে জানিয়ে যান, এবং পরবর্তীতে আপনারা ফাইনাল করুন যে আপনারা কার কতটা কারেক্ট হলো, কেমন। এবং আমরা দেখছি আপনাদের কার কতটা কারেক্ট হচ্ছে। এবার টাইম স্টার্ট নাও, টাইম স্টার্ট করছি, 1 মিনিটের মধ্যে কার কার আনসার আসে আমরা দেখছি। প্রশ্নটা পড়ি। ঠিকমতো লিখতে পারার ক্ষমতা অর্জনের জন্য প্রথমেই একটি শিশুকে রং পেন্সিল বা ক্রেয়ন দিয়ে আঁকিবুকি কাটিয়ে বৃত্ত ইত্যাদি প্রাথমিক আকারে আঁকিয়ে তার যে দক্ষতার সুচারু বিকাশ ঘটানো আবশ্যক তা হচ্ছে একদম ইজি। ছোটো বাচ্চারা যখন প্রথমে লেখাটা শিখে স্টার্টিংয়ে যখন তারা লেখাটা শেখার সময় তাদের হাতে আমরা রং পেন্সিল ধরিয়ে দিই বা কোনো একটা পেন্সিল আমরা ধরিয়ে দিই। এই পেন্সিলটা দিয়ে শিশুরা কী করে আঁকিবুকি করে বা অথবা বৃত্ত একটা আঁকে বা কিছু একটা আঁকিবুকি করে। তো প্রাথমিক আকারে সে যে আঁকিবুকি করে, এই আঁকিবুকি করার ফলে তার একটা দক্ষতার বিকাশ ঘটে। এই যে দক্ষতার বিকাশ ঘটে, এই দক্ষতাটা কী ধরনের দক্ষতা? প্রাক্ষবিক দক্ষতা, ঊর্ধ্বতনমূলক দক্ষতা, নাকি জ্ঞানাত্মক দক্ষতা, নাকি পেশি সঞ্চালন দক্ষতা? এখানে কারেক্ট আনসার কী হবে দেখুন, 1 মিনিটের মধ্যে কারেক্ট আনসার করুন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা সবাই বুঝতে পারছেন। শিশুরা যখন কি করে, আমি বারবার একই ক্লাসে বলি, শিশুরা যখন কলম পেন্সিল ধরা শিখে এবং তারা যে প্রথম যে রাইটিংটা শিখে সেটা আঁকিবুকির মাধ্যমে তারা রাইটিং করা শিখে। আর এই আঁকিবুকি করাকে বলা হয় স্ক্রিবলিং। আর এই স্ক্রিবলিংয়ের মাধ্যমে সে যে কলম ধরাটা শিখছে, যার ফলে তার পেশি ফাইন মোটর স্কিল ডেভেলপড হয়, অর্থাৎ পেশি সঞ্চালন দক্ষতাটা বিকাশ হয়। কেমন? পরবর্তী প্রশ্ন দেখছি। বন্ধুত্বমূলক কোনো চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে যে বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে। আপনি আপনার বন্ধুকে একটা চিঠি লিখছেন, তো এই চিঠি লেখার সময় আপনার একটা জিনিস মনে রাখতে হবে। সেই জিনিসটা কি? বক্তব্যের সার্বজনীন বোধগম্যতা, সংক্ষেপিত শব্দ ব্যবহার, স্পষ্ট সংগঠন, ব্যক্তিগত হওয়া এবং পত্র রচনার কোনো রকম সাংগঠনিক দায়বদ্ধতা না থাকা। পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক: ব্যক্তিগত আন্তরিকতার প্রকাশ, সংক্ষেপিত শব্দের ব্যবহার, তারপর হচ্ছে নৈবর্তিক হওয়া এবং প্রশ্ন রচনার ত্রুটিহীন সংগঠন। টাইম স্টার্ট করছি এবার, কারেক্ট অ্যান্সার আপনারা দিন তো। একটা বন্ধুত্বমূলক চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে কোন জিনিসটা মনে রাখতে হবে? দ্যাট ইজ দ্য ফান্ডা। ফান্ডা হচ্ছে বন্ধুর কাছে চিঠি লিখবো, এবার আমি কী ধরনের মেনটেন করবো। দেখুন, বন্ধুর কাছে চিঠি লিখতে গেলে আমায় কী করতে হবে? সর্বপ্রথম দেখুন, বন্ধু মানে কি? একটা অন্তরের বন্ধু, আমরা বলি না অন্তরের বন্ধু। তো অন্তরের বন্ধু মানে কি? আন্তরিকতার প্রকাশ, এবং আর কোনো অপশনে কিন্তু আন্তরিকতার প্রকাশ নেই। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার 3 আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। কারণ বন্ধুর কাছে চিঠি লিখতে গেলে আমাদের আন্তরিকতার প্রকাশ এখানে ঘটাতে হবে চিঠির মধ্যে।
একটি ভাষা শেখার সময় সেই ভাষার সম্পূর্ণ কিছু নিজস্ব উচ্চারণ বৈশিষ্ট্য থাকার জন্য শিক্ষার্থীরা সেই ভাষায় কথা বলার সময় আত্মবিশ্বাসের অভাব বোধ করে। বারবার একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বারবার কিন্তু আসে। আগের ক্লাসেও এই ধরনের প্রশ্ন আমি ডিসকাস করেছিলাম। প্রশ্নটা সেম ছিল না, কিন্তু একটু টপিকটা সেম ছিল এবং কনসেপ্টটা সেম ছিল, কিন্তু প্রশ্নটা একটু অন্যভাবে ছিল। তো একটা ভাষা শেখার সময় এই প্রত্যেকটা ভাষায় একটা নিজস্ব উচ্চারণের বৈশিষ্ট্য আছে। তো ছাত্ররা কী করে, সেই উচ্চারণের বৈশিষ্ট্য তারা সঠিকভাবে উচ্চারণ করতে না পারে, তারা নিজের মধ্যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে যে আমি ওই ভাষাটা মনে হয় আমার দ্বারা হবে না, কারণ তার ভাষার সম্পূর্ণ উচ্চারণটা আমি তো পারছি না। তো এই সমস্যা দূর করার একটা উপায় কি? ক্লাসে ক্রীড়ামূলক কার্যকলাপের আয়োজন করা, যেখানে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে। বিশেষজ্ঞকে দিয়ে বাক চিকিৎসা সমাধান করানো, ভুল উচ্চারণ করলেই সংশোধন করে দেওয়া, ক্লাসে শিক্ষার্থীদের সরব পাঠ করতে বলা। 1 মিনিট হয়ে গেছে ভাই, কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন এবার। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে, আমরা একটা জিনিস জানি যে কখনো আমরা বাক চিকিৎসক, কখনো আমরা কোনো বিশেষজ্ঞ টিশেষজ্ঞ আমাদের নাই ভাই। আমরা টিচার, আমাদেরকে সব করতে হবে। আর ক্লাসে তারা জুড়ে জুড়ে পাঠ করলে তারা কি সব শিখে যাবে? না। ভুল উচ্চারণ করলে সংশোধন করব না। অর্থাৎ তাদের কি করতে হবে? পারস্পরিক মেলামেশা। অর্থাৎ একজন স্টুডেন্ট আছে আমার রহিম, সে বাংলা ভাষায় কথা বলে, আর একজন আছে রাজন, সে কী করে, সে অ্যাসামিজ ভাষায় কথা বলে। এবার এই বেঙ্গলি ভাষায় যে কথা বলে, অ্যাসামিজ ভাষায় যে কথা বলে, দুজনকে যদি পারস্পরিক তারা দুইজনে যদি কথা বলতে যদি চালিয়ে দেই যে তোমরা দুইজন নিজের মধ্যে কথা বলো, তো এ হয়তো আসামিজ ভাষায় কথা বলবে, কথা বলতে বলতে এই আমার রহিম কিন্তু আসামিজ ভাষা হয়তো শিখে যাবে, কিছুটা হলে সে বুঝতে পারবে, বা কিছুটা তার আত্মবিশ্বাস অভাব বোধ হবে, অর্থাৎ একে অপরের সঙ্গে কথা বলবে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ক্লাসে ক্রীড়ামূলক কার্যকলাপের আয়োজন করা, যেখানে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে। অর্থাৎ এবং শিশুরা খেলা জিনিসটা যদিও খুব ভালো পায়, আর যার কারণে তাদের একটা খেলার ব্যবস্থা করে দেব, যাতে যে খেলার মধ্যে তারা সবচেয়ে বেশি কথা বলতে পারে, এই ধরনের খেলার আমরা একটা আয়োজন করে দেব, যাতে করে খেলার মাধ্যমে তারা একে অপরের ভাষাটা খুব ভালো করে শিখতে পারে। নেক্সট কোয়েশ্চন দেখি। ক্লাসে একটা বিষয় পড়ানোর জন্য আজ আমি এই গানটিকে ব্যবহার করব ভেবেছি। ক্লাসে আপনি একটা বিষয় পড়াবেন, তার জন্য আপনি ভাবলেন যে আজকে আমি ক্লাসে যখন পড়াবো, তো ক্লাসে পড়ানোর জন্য আমি একটা গান ব্যবহার করব। প্রথমে গানের কিছু অংশ বাদ রেখে গানটি পড়তে দেওয়া হবে। প্রথমে গানের কিছু অংশটা আমি মধ্যে মধ্যে গ্যাপ রেখে যাব। মধ্যে মধ্যে আমি কি রাখবো? গ্যাপ। এটা কিন্তু আপনার কিওয়ার্ড, মনে রাখবেন। আমি এই একটা গানের মধ্যেখানে একটা গ্যাপ রেখে রেখে আমি কি করব? গানটা পড়তে দেব, এবং শিক্ষার্থীদের দিয়ে দেখা হবে তারা গানটির এই শূন্যস্থানগুলিতে কী কী শব্দ বসবে তা আন্দাজ করতে পারে কিনা না। ঠিক আছে, একটা গান আমি বলবো, গানের মধ্যে শূন্যস্থানপূর্ণ কিছু কিছু জায়গা ফাঁক রেখে, গ্যাপ রেখে আমি গানটা চালিয়ে দেবো। তারপর আমি তাদেরকে বলবো যে এই শূন্যস্থান পূর্ণগুলিতে কোন কোন শব্দ বসবে তোমরা কি অনুমান করতে পারবে? তারা আন্দাজ করতে পারে কি না না, এই জিনিসটা আমি লক্ষ্য করবো যে শূন্যস্থান পূর্ণে কী বসছে। এরপর তাদের পুরো গানটা শুনিয়ে দেখানো হবে তারা ঠিক ঠিক শব্দ আন্দাজ করতে পেরেছিল কিনা না। এটা তার কী ধরনের কার্য? সংশোধন, ব্যবধান, বদল না আদান প্রদান? এখানে মনে রাখবেন এটা কারেক্ট আনসার হবে ব্যবধান মানে গ্যাপ। এখানে আমি যেহেতু গ্যাপ রেখে গেলাম, তাই গ্যাপটা পূর্ণ করতে হবে, দ্যাট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি বলি, তো এটা কারেক্ট আনসার হবে ব্যবধান। বয়সের কোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে? খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার কমেন্ট করুন। অর্থাৎ কোন বয়সে একটা শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে? এক কথায় শেষ, কোন বয়সে শিশুরা সবচেয়ে বেশি ভাষা শিখতে পারে? একদম ডাইরেক্ট ক্লিয়ার প্রশ্ন, যে কোন বয়সে একটা শিশু সবচেয়ে বেশি ভাষা শিখতে পারে, সহজে বেশি ভাষা শিখতে পারে? 8 বছর বয়সের আগে, 8 বছরের পরে, 10 বছরের আগে, না 13 বছরের পরে? তো বর্তমানে গবেষণায় দেখা গিয়েছে যে 6 বছরের যে শিশুরা থাকে, 0 to 6, এই 0 to 6 বছরের মধ্যে আমাদের ব্রেইনের 85% ডেভেলপড হয়। তো ব্রেইনের 85% ডেভেলপড হয় একটা শিশুর 0 থেকে 6 বছর বয়সে, এবং এই সময় সে কী করে? সবচেয়ে বেশি সংখ্যক ভাষা শিখতে পারে, এবং বিভিন্ন যে কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে বিভিন্ন ধরনের বিকাশ,
তার সব ধরনের তার ব্রেন তার কগনিটিভ যে বিকাশটা তার এই 0 থেকে 6 বছর বয়সে সবচেয়ে বেশি হয় অন্যান্য সময়ের তুলনায়। তো এই ক্ষেত্রে যেহেতু 6 বছর আমাদের এখানে অপশনে নেই, সুতরাং আমাদের কারেক্ট আনসার কী হবে? 6 বছর মানে কি আমরা বলতে পারি 8 বছর বয়সের আগে। সুতরাং কারেক্ট আনসার হবে 8 বছর বয়সের আগে। কোনো মাধ্যম বা একটা মিডিয়াম শনাক্ত করুন, পরিমাণ বৃদ্ধি হলেও খরচ বৃদ্ধি হয় না, শিক্ষার্থীদের স্বার্থে সবসময় আরও বেশি নিগুড় তথ্যাবলী সংযোজনার স্বীকৃতি দেয়। এটা কারেক্ট আনসার হবে বৈদ্যুতিন। বৈদ্যুতিন এমন একটা মিডিয়াম যে মিডিয়ামে যদি পরিমাণ বৃদ্ধি হয় তবুও খরচ বৃদ্ধি হয় না। শিক্ষার্থীদের স্বার্থে সবসময় আমরা সেটাকে ব্যবহার করতে থাকি, এটা ছাড়া আমাদের হচ্ছেই না। নেক্সট দেখি, বহুবার্ষিক শ্রেণী পরিস্থিতিতে, অর্থাৎ বহুবার্ষিক মানে কি? বহুবার্ষিক মানে কি? যে ক্লাসে অনেক রকম ভাষাভাষী শিক্ষার্থী আছে। অনেক রকম ভাষাভাষী মানে যে ক্লাসে অনেক ভাষায় কথা বলনেওয়ালা ছাত্রছাত্রী আছে। এই ধরনের শ্রেণীকক্ষে কোনো একটি বিশেষ ভাষা শিক্ষণের ব্যবস্থা হলে ফল কি হবে? যদি বিভিন্ন ক্লাসরুম, আমার বহুভাষিক ক্লাসরুম আছে এবং এই ক্লাসরুমে আমি যদি চাই যে শুধু একটি ভাষা তাদেরকে আমি শেখাবো, তো এই ক্ষেত্রে ফল কি হতে পারে? মাঝে মাঝে সমভাষাভাষী শিক্ষার্থীদের দল তৈরি করে আলাদা করে লক্ষ্য ভাষাটি শেখালে তাদের শিক্ষার্থীরা অনেক বেশি শিখতে পারবে। লক্ষ্য ভাষায় যোগাযোগ স্থাপনের বাস্তব দক্ষতাকে যথাসম্ভব বিবর্তিত করার উদ্দেশ্যে অন্যান্য ভাষা ব্যবহারকে কার্যত নিরুৎসাহ করা হবে। তারপর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের সূত্র দুর্বল থাকায় শ্রেণীকক্ষের পরিস্থিতি নিরুৎসাহব্যঞ্জক হয়ে উঠবে। বিভিন্ন রকমের ঝুঁক, ব্যাকরণিক সংগঠন ইত্যাদির আলোচনার সুযোগ থাকার ফলে প্রশ্ন ভাষাটি বুঝতে ও ব্যবহার করতে সুবিধা হবে। এখানে আমরা প্রশ্নটা কেটে দিই, এটা মিস্টেক হয়ে গেছে। বিভিন্ন রকমের ঝুঁক, ব্যাকরণিক সংগঠন ইত্যাদি আলোচনার সুযোগ সুবিধা থাকার ফলে ভাষাটি বুঝতে ও ব্যবহার করতে সুবিধা হবে। একটি বহুভাষিক শ্রেণীকক্ষে যে ক্লাসে অনেক ভাষাভাষী ছাত্রছাত্রী আছে, অনেক ভাষায় কথা বলতে পারে, এইরকম একটা ক্লাসরুমে আপনি যদি কোনো একটা পার্টিকুলার ভাষা শেখাতে চান তাহলে তার ফলটা কী হবে? এটা হচ্ছে মুদ্রা কথা। তো এটা কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার 4। কারণ যেখানে আলাপ আলোচনার সুযোগ সুবিধা থাকবে, প্রত্যেকে এক একজনে বিভিন্ন ধরনের বিভিন্ন ছাত্রছাত্রী থাকবে, তারা নিজেদের মধ্যে যদি আলাপ আলোচনা করে তো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তারা একে অপরের ভাষাটা শিখতে পারবে, যার ফলে যে আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, যে কোনো একটা ভাষা সিলেক্ট করেছি হয়তো, তো এই ভাষায় হয়তো আমার কিছু ছাত্রছাত্রী আছে, তো তাদের সঙ্গে কথা বলতে বলতে বাকিরাও এই আমার টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে এবং বুঝতে পারবে এবং তারা ব্যবহার করতে সুবিধা হবে যদি তারা নিজেরা পারস্পরিক এই ভাষায় আলাপ আলোচনা করতে থাকে। নেক্সট কোয়েশ্চন দেখি, ভাষা অন্তরণ অর্থাৎ দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। ভাষা অন্তরণ যেটা, এই ভাষা অন্তরণ কি করছে? আমার দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষাটা আয়ত্তীকরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এহেন পরিস্থিতিতে শিক্ষক কি করতে পারেন? শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং নিজেদের মধ্যে অধিক পরিমাণে আলাপ আলোচনার জন্য আরও বেশি করে দলবদ্ধ কার্যকলাপ করাতে পারেন। শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের অসুবিধাগুলি বুঝে নেওয়ার ক্ষেত্রে কিছুদিন পর পর তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন। পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো না, কেটে দিই। ক্রমবিবর্ধিত কঠিন পাঠ্যপুস্তক, আর ভাই কঠিন কেন, কেটে দিন। দ্বিতীয় ভাষা শেখার একটা সুদৃঢ় শিক্ষণ ভিত্তি নির্মাণের জন্য তাকে তার প্রথম ভাষার সামান্য ভাষিক দক্ষতা বৃদ্ধি সহায়ক কাজকর্ম করতে দিয়ে, ঠিক আছে। তো দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা আয়ত্তীকরণের বাধার সৃষ্টি করে, তো এই ক্ষেত্রে আমরা তাকে কি করতে পারি? শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে পারি এবং নিজেদের মধ্যে অধিক পরিমাণ আলাপ আলোচনার মাধ্যমে আরও বেশি দলবদ্ধ কার্যকলাপ করালে সে তার দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা হয়তো শিখে যেতে পারে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু প্রথম ভাষার ক্ষেত্রে বেশি দেখা যায়। আর এই ক্ষেত্রে আরেকটা কারেক্ট আনসার হতে পারে, এটা একটু কনফিউশন আছে, একটু দেখবেন। দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে একটা সুদৃঢ় শিক্ষণ ভিত্তি নির্মাণের জন্য তাকে তার প্রথম ভাষায় সামান্য ভাষিক দক্ষতা বৃদ্ধির সহায়ক কাজকর্ম করতে দিয়ে, অর্থাৎ যেহেতু সে দ্বিতীয় ভাষা শিখবে তাই তাকে প্রথম ভাষায় তাকে কাজকর্ম যদি দেই, আপাতত যে দেখলে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার মনে হবে, কিন্তু দেখুন এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার এটা হওয়ার সবচেয়ে বেশি চান্স আছে। কেননা দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে বলেছে, তাই প্রথম ভাষার মাধ্যমে যদি আমরা দ্বিতীয় ভাষাটা শিখি
বা প্রথম ভাষার মাধ্যমে দ্বিতীয় ভাষা যদি শেখার চেষ্টা করি তাহলে সেই দ্বিতীয় ভাষাটা আমি খুব সহজে শিখতে পারবো। সুতরাং এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার 4। কোনো ক্লাসে সব শিক্ষার্থী সমান ক্ষমতা সম্পন্ন না হলে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য শিক্ষকের কোন পদক্ষেপটি নেওয়া জরুরি? ইয়েস, ভেরি গুড পয়েন্ট। আমরা টাইম লাগিয়ে দিচ্ছি। কারেক্ট আনসারটা আপনারা একটু করুন তো কী হতে পারে। কোনো একটা ক্লাসে সব শিক্ষার্থী সমান ক্ষমতা সম্পন্ন হয় না, ঠিক আছে। সমান ক্ষমতা সম্পন্ন না হওয়ার ফলে কিছু কিছু ছাত্র কী করে, তারা পিছিয়ে থাকে। তো এই পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য কি করা জরুরি? সেই সব শিক্ষার্থীদের যাতে তাদের ঘরে করতে দেওয়া কাজগুলি সম্পূর্ণ করতে সুবিধা হয় তার জন্য তাদের অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সাক্ষাৎ করানো। অভিভাবকদের সঙ্গে মিলিত হয়ে সাক্ষাৎ করানো, ঘরে হোম টাস্ক দেওয়া, এইগুলা যদি করি তাহলে কি পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আমরা কি সফল দিতে পারবো? কোনো সময় না হয়। ছোট ছোট শ্রেণী পাঠ প্রকল্প তৈরি করা এবং যেখানে তারা একসঙ্গে মিলিত হয়ে আলাপ আলোচনা করবে, সামাজিক দক্ষতাগুলির বিকাশ ঘটবে এবং বৃহৎ দলগত কার্যাবলীতে অংশগ্রহণ করবে। আলাপ আলোচনা করবে পজিটিভ ওয়ার্ড, দলগত কাজ করবে পজিটিভ ওয়ার্ড। এখন পর্যন্ত অপশন নাম্বার 2টা কারেক্ট। তারপর দেখি, স্কুলের পর আলাদা ক্লাস নিয়ে উন্নতি ঘটানো, যাতে তারা অন্য শিক্ষার্থীদের স্কুলের পর আমরা অন্য ক্লাস নিই না। তাদের সমস্যাগুলি বোঝার জন্য কিছুদিন পর পর ক্লাস টিচার আরে সেসব কোনো কথা নয়। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমরা কি করব, যারা পিছিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে ছোটো ছোটো পাঠ পরিকল্পনা তৈরি করে সবার সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে সবাই সঙ্গে আলাপ আলোচনা, যা বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সে যাতে জিনিসটা খুব ভালো করে শিখতে পারে, বুদ্ধি করতে পারে এবং বৃহৎ দলগত কাজে অংশগ্রহণ করতে পারে, যার মাধ্যমে সে শিখতে পারবে। এই ধরনের কাজ আমরা করতে পারি। পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্নাবলী নিম্নস্তরীয় এবং তথ্য নির্ভর হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে একজন শিক্ষক কী করবেন? পাঠ্যপুস্তক নির্ভর যে প্রশ্নাবলীগুলো থাকে এগুলা নিম্নস্তরীয় থাকে এবং তথ্য নির্ভর হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ পাঠ্যপুস্তকের যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো নিম্নস্তরীয় এবং তথ্য নির্ভর হওয়ার সম্ভাবনা থাকে। তো একজন শিক্ষক হিসাবে আপনার করণীয় কী? পাঠ্যপুস্তকটি খুব কম ব্যবহার করতে পারেন। তদ অতিরিক্ত আরও সাহিত্যমূলক রচনা পাঠের নির্দেশ দিতে পারেন। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ভাবনামূলক এবং সমস্যা সমাধানমূলক কার্যাবলী, এটা কার্যাবলী হবে, কার্যাবলী করতে দিতে পারেন। পাঠ্যপুস্তকগত জ্ঞানের উপর ভিত্তি করে পাঠটিকে অলঙ্কৃত করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? 1 মিনিট ফিনিশ হয়ে গেছে ভাই। কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো কী হতে পারে কারেক্ট আনসার। এবার দেখুন, পাঠ্যপুস্তক নির্ভর যে প্রশ্নগুলো নিম্নস্তরীয় এবং তথ্য নির্ভর, যার কারণে যে শিক্ষক কী করবেন, পাঠ্যপুস্তক কম ব্যবহার করবেন। পাঠ্যপুস্তক আমরা কম ব্যবহার করব না, তার অতিরিক্ত আরও বই পড়বো, এটাও আমাদের কারেক্ট আনসার নয়। অলঙ্কৃত করব, এটাও কারেক্ট আনসার নয়। আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি দেখুন, সৃজনশীল, ক্রিয়েটিভিটি, এটা পজিটিভ ওয়ার্ড। প্রবলেম সলভিং মেথড, প্রবলেম সলভিং টাস্ক, এটা হচ্ছে কি একটা পজিটিভ ওয়ার্ড। তো এই ধরনের পজিটিভ ওয়ার্ডগুলো দেখে দেখেও আমরা কি করতে পারি, আমরা কারেক্ট আনসারগুলো করতে পারি। সুতরাং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনামূলক এবং সমস্যা সমাধানমূলক কার্যাবলী করতে দিতে আমরা পারি। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চন দেখি, একজন বিদেশি ভাষা শিক্ষার্থী লিখিত পাঠ উচ্চারণের সময় বানানগঠিত কারণে অসুবিধা বোধ করে, এই অসুবিধা দূর করার উপায় কী? একজন বিদেশি ভাষা শিক্ষার্থী, বিদেশি ভাষা বলতে দ্বিতীয় ভাষা শিক্ষার্থী, অর্থাৎ একটা শিক্ষার্থী যখন তার দ্বিতীয় ভাষা যখন পড়ে, তো দ্বিতীয় ভাষা পড়ার সময় যেগুলা স্ক্রিপ্টে আছে বা লিখিত আকারে যেগুলো আছে ওইগুলা পড়ার সময় সে উচ্চারণে তার বানানের কারণে সে পড়তে অনেক কিছু তার সমস্যা হয়, সে ভুল করে। তো এই অসুবিধাগুলি দূর করার উপায় কী? বানান দেখে দেখে জুড়ে জুড়ে উচ্চারণ করে পড়া, পড়ার সময় শব্দগুলির সঠিক উচ্চারণ শোনা এবং সেগুলি বারংবার সরব উচ্চারণের অনুশীলন করা, শিক্ষকের উচ্চারণ অনুকরণ করা, সমস্যাদায়ক শব্দগুলি নিজে বারবার পড়া। 161। বানান আমাদের তখনই ভুল হবে, কখন ভুল হবে? যখন আমরা সঠিক উচ্চারণটা শুনতে পারবো না।
সঠিক উচ্চারণটা যখনই আমাদের শুনতে প্রবলেম হবে তখনই আমাদের বানানে সমস্যা দেখা দেবে। তাই পড়ার সময় শব্দগুলির সঠিক উচ্চারণ আমাদের শুনতে হবে এবং সেগুলি বারবার সরব উচ্চারণে অনুশীলনের মাধ্যমে আমাদের পড়তে হবে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বিশেষত ভাষা শিক্ষার ক্লাসে সবিশেষ সমর্থ শিক্ষার্থীদের একাত্মবোধ, সাফল্য এবং আত্মনির্ভরতাকে কিভাবে বিবর্তিত করা যায়। বিশেষত একটা ভাষা শিক্ষার ক্লাসে সবিশেষ সমর্থ শিক্ষার্থীদের একাত্মবোধ, সাফল্য এবং আত্মনির্ভরতাকে কিভাবে বিবর্তিত করা যাবে, তাদের অতি বিশিষ্ট প্রয়োজনগুলি মেটানোর উদ্দেশ্যে বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকদেরকে নিয়োগ করতে হবে। অন্যান্য সহপাঠীদের থেকে বিচ্ছিন্ন করে শুধু তাদের একসঙ্গে থাকার ব্যবস্থা করতে হবে। ভিন্ন ধরনের পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করতে হবে। সমবায়িক শিক্ষাদানের ব্যবস্থা এবং সহকারিতা এবং পারস্পরিক আলাপ আলোচনায় তাদেরকে উৎসাহিত করতে হবে। তো 162 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট বক্স। দেখুন আমরা এখন এমন একটা হয়ে গেছি, প্রশ্নে কি বলেছে সেটা আমরা না দেখেও আমরা কারেক্ট আনসার করতে পারি অপশন দেখে। কারণ কি দেখুন, এই প্রশ্নের কারেক্ট আনসার আমি জানি আপনারা ম্যাক্সিমাম কারেক্ট আনসার অপশন নাম্বার 4 করেছেন, 100% কারেক্ট 4। কারণ কি দেখুন, পারস্পরিক আলাপ আলোচনা রয়েছে, সমবায়িক শিক্ষাদানের ব্যবস্থা, তারপর সহকারিতা অর্থাৎ একজনে আরেকজনে হেল্প করবে, ঠিক আছে, কোল্যাব করবে। তো যেখানে কোল্যাব করবে, সাহায্য সহযোগিতা করবে, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে শিখবে, এখানেই তো তার শিক্ষণটা ভালো হবে। এর চেয়ে তার ভালো শিক্ষণ কোথায় হতে পারে। সুতরাং কারেক্ট আনসার 4 এখানে 100% কারেক্ট আনসার। আপনারা সবাই কারেক্ট দিচ্ছেন। দেখুন, ঐতিহ্যগত ভাষা ক্লাসের একটি বৈশিষ্ট্য কী, ঐতিহ্যগত ভাষা ক্লাসের বৈশিষ্ট্য কী। এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যে আমাদের পেইড ক্লাস চলছে, ঠিক আছে, আমরা প্রতিদিন পেইড ক্লাস করি এবং প্রত্যেকটা ক্লাসের PDF আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। এবং মক টেস্ট আমাদের এখানে 50টা হবে, আমাদের প্রাইভেট মক টেস্ট। তাছাড়া প্রত্যেকটা টপিক একদম বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমরা এখানে কভার করছি। অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আরও কিছুটা ক্লাস বাকি আছে। তো আপনারা যারা জয়েন হতে চান খুব তাড়াতাড়ি আপনাদের এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। তাছাড়া শুধুমাত্র মক টেস্টেও জয়েন হলে আপনারাও করতে পারবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যদি আপনারা পেইড ক্লাসে জয়েন হতে চান তাহলে আপনাদের 399 পেমেন্ট করতে হবে। আর শুধু যদি মক টেস্ট আপনারা দিতে চান তাহলে 150 পেমেন্ট করতে হবে। আমরা আপনাদের 50টা মক টেস্টের ব্যবস্থা করে দেবো। আপনারা পেন পেপার টেস্টের মাধ্যমে আপনারা মক টেস্ট দিতে পারবেন এবং সেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বেসড হবে এবং টপ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলো অর্থাৎ কোয়েশ্চন পেপার যেগুলো সেট হয় অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যেভাবে এসেছিলো ঠিক সেইভাবে আমরা মক টেস্টগুলো কন্ডাক্ট করছি। অলরেডি আমাদের মক টেস্ট চলছে এবং আমাদের পেইড কোর্সও আমাদের প্রতিদিন ক্লাস চলছে। প্রত্যেকটা ক্লাসের PDF তাছাড়া গাইডবুক সবগুলো আপনারা এই কোর্সের মাধ্যমে পাবেন। সুতরাং আপনারা যদি এনরোল করতে চান তো খুব তাড়াতাড়ি এখনই আমাদের সঙ্গে এনরোল করতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমরা দেখি এই প্রশ্ন, ঐতিহ্যগত ভাষা ক্লাসের একটা বৈশিষ্ট্য কী। শিক্ষকই বিশেষভাবে ভাষা শিক্ষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করবে। কৈত্য ও লক্ষ্য ভাষার বিভিন্ন রকম আদর্শ প্রকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা। ভাষা শিক্ষা গ্রহণের দায়িত্ব শিক্ষকের এবং শিক্ষার্থীরা যাতে ক্রমাগত তাদের শিক্ষার অগ্রগতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে তার ব্যবস্থা সুনিশ্চিত করবেন তিনি। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে স্বাধীনভাবে শিখবে এবং নির্ধারিত সময় লিখিত পরীক্ষা দিতে বসবে। এখানে 163 কারেক্ট আনসার কী হবে। ঐতিহ্যগত ভাষা ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে অপশন নাম্বার 1 জেনে রাখুন, শিক্ষকই বিশেষভাবে ভাষা শিক্ষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ ওই ভাষাটা কি করে শিখতে হবে, কিভাবে কী করতে হবে সম্পূর্ণটা টিচারের কন্ট্রোলে থাকবে এবং শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করবে। শিক্ষার্থী যদি অংশগ্রহণ না করে তাহলে শিক্ষক কী করে তিনি ক্লাসটা কন্ডাক্ট করবেন, তাই না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1। নিচের পাঠ পরীক্ষায় আপনি কিভাবে নম্বর দেবেন। একটা প্রশ্ন দেখুন, একটা প্রশ্ন হচ্ছে বাঘ কি বিলুপ্ত প্রাণী। একজন শিক্ষক প্রশ্ন করলেন যে বাঘ কি বিলুপ্ত প্রাণী। একজন শিক্ষার্থী সে উত্তর দিল না, বাঘ খুব কম দেখা যায়। আরেকজন উত্তর দিল বাঘ প্রাণীটা প্রায় বিলুপ্তির পথে। তো একজনে উত্তর দিল অপশন নাম্বার ক, একজন উত্তর দিল অপশন নাম্বার খ। দেখুন একটু ভাবুন, প্রশ্ন ছিল বাঘ কি বিলুপ্ত প্রাণী, একজন উত্তর দিল অর্থাৎ 1 নম্বরে উত্তর ছিল না বাঘ না, কিন্তু বাঘ খুব কম দেখা যায়। আর 2 নম্বর উত্তর দিল বাঘ প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে। এবারে আপনি 1 নম্বরে বলেছে
আপনি ক্ষয়ের জন্য দিবেন 1 নম্বর, কয়ের জন্য দিবেন 1 নম্বর। ঠিক আছে, দেখি 164 প্রশ্নটা কে বলেছে। আপনি এই ক্ষয়ের জন্য দেবেন 0 নম্বর, এখানে 0 থাকছে। আপনি ক্ষয়ের জন্য দিবে 0 নম্বর, কয়ের জন্য দিবে 1 নম্বর, আর কয়ের জন্য 1 নম্বর, ক্ষয়ের জন্য 1 নম্বর, ক্ষয়ের জন্য 1 নম্বর, আর কয়ের জন্য 1 নম্বর, কয়ের জন্য দিবেন আপনি হাফ নম্বর, আর ক্ষয়ের জন্য দিবেন 1 নম্বর। এবারে কোন আনসারটা আপনার সঠিক মনে হচ্ছে? কোন আনসারটা সঠিক? বাঘ কি বিলুপ্ত প্রাণী? না, না, বাঘ খুব কম দেখা যায়। ঠিক আছে, তার সঠিক উত্তর ঠিক আছে। তো আরেকজন উত্তর দিল বাঘ প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে, এটাও কিন্তু উত্তর ঠিক আছে। তো যেহেতু দুটাই উত্তর আমার ঠিক আছে, তাহলে তাহলে এই দুজনকেও বা এই দুটি প্রশ্নের উত্তরকেও আমাকে সমান নম্বর দিতে হবে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। কয়ের জন্য 1 নম্বর এবং ক্ষয়ের জন্য 1 নম্বর দিতে হবে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো পাঠ্য এটা প্রাসঙ্গিক কিনা না সেই সম্পর্কে ছাত্রছাত্রীর একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য যে পাঠ হবে তাকে আমরা কি বলবো? একটা পাঠ কোনো পাঠ্য সেটা প্রাসঙ্গিক কিনা না সে প্রসঙ্গে ছাত্রছাত্রীর একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য আমার কি ধরনের পাঠ করতে হবে? একটা সাধারণ ধারণা পাবো, একটা সাধারণ ধারণা। এটা যে সাধারণ ধারণা পেতে গেলে আমাকে কী করতে হবে? স্কিমিং ইজ দ্য রাইট অ্যান্সার। স্কিমিং মানে স্কিপ করে করে পড়া, পুরো ডিটেলসে আমি গেলাম না। যে কোনো পার্ট করতে গেলে পুরো ডিটেলস আমি পড়বো না, মোটামুটি কিছুটা স্কিপ করে করে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হেডলাইনগুলো আমি দেখে নিলাম, মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, সাধারণ ধারণা পেয়ে গেলাম, হয়ে গেল। দ্যাট ইজ কল্ড স্কিমিং। শিক্ষার্থীরা গ্রিড সেন্টেন্স কী বলেছে দেখি, গ্রিড কোথায় গেল ভাই? আরে বেরুক যেন ভাই, কেউ ভাই। গ্রিড সেন্টেন্স মাস্টারি নামে একটি নাট্যাংশ রচনা করেছে। সেখানে 4টা চরিত্র আছে এবং 10টি লাইনে বর্ণিত আছে। প্রতিটি চরিত্র একটি করে নির্দিষ্ট শ্রেণীর বাক্যে কথা বলবে। এই ধরনের কার্য নিচের কোন অনুশীলনটিকে অপেক্ষাকৃত বেশি সাহায্য করে? টাইম স্টার্ট নাও। কারেক্ট আনসার কী হবে একটু ভাবুন। কী বলেছে? একটা নাটক রচনা করেছে, যে কোনো নাটক। এখানে বলেছে গ্রিড সেন্টেন্স মাস্টারি। তো সেখানে 4টা চরিত্র আছে এবং 10টা লাইন আছে। প্রত্যেকটা চরিত্রে একটি করে একটা নির্দিষ্ট শ্রেণীর বাক্যে কথা বলবে। একটা নির্দিষ্ট শ্রেণীতে বাক্য বলতে হবে প্রত্যেকটা চরিত্রে। তো এই ধরনের কার্যগুলা কিসের সাহায্য করে? পাঠ পরবর্তী অনুশীলন, লিখন পূর্ববর্তী কার্য, ব্যাকরণ প্রয়োগ না শব্দভাণ্ডার ব্যবহার? যেহেতু এটা নির্দিষ্ট শ্রেণীর বাক্যে বলবে, তো নির্দিষ্ট শ্রেণীর বাক্য বলতে গেলে বাক্যের প্রকারগুলো তাকে জানতে হবে। তো বাক্যের প্রকারগুলো যখন জানবে তখন সেখানে ব্যাকরণের প্রয়োগ চলে আসবে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশন দেখি। তৃতীয় শ্রেণীর ক্লাস থ্রি শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূলক রচনার আগ্রহ জাগানোর জন্য নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করার সর্বাধিক উপযুক্ত হবে? তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূলক রচনার আগ্রহ জাগানোর জন্য নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করা সর্বাধিক উপযুক্ত হবে? একগুচ্ছ ছবি ব্যবহার করা এবং কিছু আলোচনা করা, শিশুরা যে যেমন শিখছে তাকে লিখতে দেওয়া, প্রদত্ত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা, বোর্ডে সেই বিষয়টির একটি রেখাচিত্র অঙ্কন করা। এই ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূলক রচনার আগ্রহ জানানোর জন্য আমাদের কী করতে হবে? অর্থাৎ একটা শিশুকে আমি ক্রিয়েটিভিটি বানাতে গেলে এখানে কোন জিনিসটা আমাকে সাহায্য করবে? আমি কি করব? একগুচ্ছ ছবি ব্যবহার করব এবং কিছু আলোচনা করব যাতে তার ক্রিয়েটিভিটি বাড়বে। কেননা একগুচ্ছ ছবি যদি আমি তার সামনে দেই, তো এই ছবি দেখে তোমার কি মনে হচ্ছে? তো এবার এই ছবি দেখে কী মনে হচ্ছে, এটা দেখলে শিশু তার নিজের মতো করে কিছু একটা ভাববে, অর্থাৎ নিজে নিজে কিছু একটা ক্রিয়েটিভিটি করবে। ইয়ে স্যার, এই ছবি দেখে আমার এইটা মনে হচ্ছে, এই ছবি দেখে এইটা মনে হচ্ছে। তো ছবি দেখে সে তার নিজের মনের ভাব নিজে প্রকাশ করবে। সুতরাং এটা তার সেই ক্রিয়েটিভিটিতে আগ্রহ বা মোটিভেশন তৈরি করবে। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। আপনার ক্লাসে অনেক শিক্ষার্থী ইংরেজিতে কথা বলতে লজ্জা পায়। তাদের দ্বিধা বা লজ্জা কাটানোর জন্য আপনি কি করতে পারেন? আপনার ক্লাসে অনেক শিক্ষার্থী আছে যারা ইংরেজিতে কথা বলতে লজ্জা পায়। তাদের দ্বিধা বা লজ্জা এটা কাটানোর জন্য বা এই তারা যে দ্বিধা বা লজ্জা পাচ্ছে, এই জিনিসটা নিরূপায় করতে গেলে আপনাকে কি করতে হবে? ক্লাসে অতি সরল বিষয়ের উপর তাৎক্ষণিক
ইমপ্রুভমেন্ট দিতে পারেন। অন্যান্য শিক্ষার্থীদের বলা শেষ হওয়ার পর দ্বিধাগ্রস্ত সেই সব শিক্ষার্থীদের বলতে দিতে পারেন, সেই ভাষায় ব্যক্তিগত প্রশিক্ষণ দিতে পারেন, তাদের দিয়ে কোনো নাটিকা রচনা করিয়ে তাদের জোড়ায় জোড়ায় বা ছোটো দলে দলে বিভক্ত করে অভিনয় করাতে পারেন। ও গ্রেট আনসার, আমরা আনসার পেয়ে গেছি। ভাবুন তাড়াতাড়ি কারেক্ট আনসার ভাই। তো এটা আমাদের কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার আমাদের হবে, কেউ ভাবুন তো, এটা কারেক্ট আনসার হবে যারা ইংরেজিতে যারা লজ্জা পায়। আরে ভাই টাইম কোথায় চলে গেলো, 1 মিনিটের জায়গায় 2 মিনিট হয়ে গেল, বহুত বড়িয়া, অনেক সময় নিয়ে নিচ্ছেন। এবার কারেক্ট আনসার তাড়াতাড়ি বলুন। তো দেখুন, যারা লজ্জা পায় তাদের আমরা কী করবো, ছোটো ছোটো দলে বা জোড়ায় জোড়ায় বিভক্ত করব। ঠিক আছে, ছোটো ছোটো দলে বা জোড়ায় জোড়ায় বিভক্ত করে তাদের একটা অভিনয় করতে দেবো। তো অভিনয়ের মাধ্যমে যখন তারা শিখবে তখন তাদের লজ্জা বা দ্বিধাটা থাকবে না, তখন তারা একে অপরে যে প্রত্যেকেই বলতে হবে, তো জোড়ায় জোড়ায় বিভক্ত করব, তাই তারা নিজের ইচ্ছাতেই তারা বলতে পারবে এবং জিনিসটা শিখতে পারবে এবং তাদের লজ্জা বা দ্বিধাটা কেটে যাবে। শ্রবণ দক্ষতা, নেক্সট কোয়েশ্চন কি বলেছে দেখি। শ্রবণ দক্ষতা বিবর্ধনের উদ্দেশ্যে শিক্ষক একটি কার্যক্রম তৈরি করেছেন। এতে শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনের একটা ঘোষণা তারা শুনছে। একটা শ্রবণ বিবর্ধনের একটা উদ্দেশ্য চলছে, এর জন্য শিক্ষক একটা কার্যক্রম তৈরি করেছেন, যেখানে কি হচ্ছে, রেলওয়ে স্টেশনের একটা ঘোষণা চলছে। সেই ঘোষণায় ট্রেনের আগমন ও প্রস্থানের সময় উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, আর রেলওয়ে স্টেশনে আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন যে ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট করে। তো এই অ্যানাউন্সমেন্টটা ছাত্ররা শুনছে। শিক্ষার্থীরা সেই ঘোষণা শুনে একটি সারণীতে লিপিবদ্ধ করেছে। সারণী মানে একটা কপিতে নোট ডাউন করেছে। এখানে শিক্ষার্থীরা কি করছে, শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত। শিক্ষার্থীরা কোনো ঘোষণার স্বরূপ পাঠ করছে, সারণীবদ্ধ তথ্যগুলিকে ব্যাখ্যা করছে, একটি তথ্যচিত্র দেখার কাজ করছে। কারেক্ট আনসার কী হতে পারে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1। কেন দেখুন, শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত, বা সময় সারণী মানে টাইম, অর্থাৎ একটা ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, কোন সময় আসছে, কোন জিনিসটা কোন সময় একটা ট্রেন আসছে, কোন সময় যাচ্ছে, এই জিনিসগুলো সে কী করে, শ্রবণ করে করে সে কী করছে, একটা সময় সারণী বা ডায়েরিতে সে নোট ডাউন করছে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটা সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত করছে। শিক্ষার্থী কোনো ঘোষণা স্বরূপ পাঠ করছে। শিক্ষার্থী কি স্বরূপ ঘটনা স্বরূপ পাঠ করছে? আরে এখানে সে শুনছে, সে বলছে না, এখানে প্রশ্নতে বলা হয়নি যে শিশুটা স্বরূপ পাঠ করছে, সে বলেছে যে সে কী করছে, নোট ডাউন করছে। তো নোট ডাউন করছে মানে এটা করছে, এটা নয়। সারণীবদ্ধ তথ্যগুলিকে ব্যাখ্যা করা নয়, তথ্যচিত্র এখানে কোনো কাজ নয়। এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। বয়ঃসন্ধি পরে কোনো বিদেশি ভাষা শিখলে সেই ভাষায়, বয়ঃসন্ধি পরে একটা নির্দিষ্ট বয়ঃসন্ধি, সেই বয়ঃসন্ধিকাল বা এই বয়ঃসন্ধি কালের পরে যদি আমরা কোনো ভাষা শিখি, তাহলে সেই ভাষায় স্বাভাবিক পথেই ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়। ভাষা আয়ত্ত করতে পাণ্ডিত্য অর্জন করা যায়, বেশি পাণ্ডিত্য অর্জন করা হয় না। এটা অপশনগুলো একটু 170 নম্বর অপশন একটু এলোমেলো আছে, একটু দেখে নিই। প্রথম অপশনে দেওয়া আছে কী ছিল, স্বাভাবিক পথেই ভাষা আয়ত্ত হয়, স্বাভাবিক পথেই ভাষা আয়ত্ত হয়। অপশন নম্বর 2 দিয়েছে ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়। ঠিক আছে, আর 3 নম্বর অপশনে দিয়েছিল পাণ্ডিত্য অর্জন করা যায় না, আর 4 নম্বর অপশনে দিয়েছে বেশি পাণ্ডিত্য অর্জিত হয়। এই 170 নম্বর অপশনগুলো একটু দেখে নেবেন। বয়ঃসন্ধির পরে কোনো বিদেশি ভাষা যদি শিখি, তাহলে সেই ভাষা আয়ত্তীকরণ বা অ্যাকুইজিশনে কিন্তু সমস্যা হয়। এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। ই লার্নিং হচ্ছে, ই লার্নিং কি, আমরা অনেকে ই লার্নিং, ইমেল, আমরা অনেকে নাম শুনছি। তো এই যে ই লার্নিংটা মানে কি, দূরাগত শিক্ষা, তথ্যচিত্রাদি, প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ, না প্রত্যক্ষত হার্ডওয়্যার? এখানে ই লার্নিং মানে কি, কারেক্ট আনসার কী হবে? ই লার্নিং মানে কি? এটা হবে প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ, মানে এখানে টেকনোলজি মিক্সড আছে।
শিক্ষণের সঙ্গে বা লার্নিংয়ের সঙ্গে টেকনোলজি মিক্সড আছে, সুতরাং টেকনোলজির মাধ্যমে শেখা হচ্ছে, সুতরাং প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ। একটি দ্বিভাষিক ক্লাসে অর্থাৎ বাইলিঙ্গুয়াল ক্লাসে শিক্ষার্থীদের লক্ষ্য ভাষার পুঁথিগত এবং কথ্য রূপের পার্থক্য বোঝাতে হলে তাদের প্ররোচিত করতে হবে। একটা দ্বিভাষিক ক্লাসে শিক্ষার্থীদের লক্ষ্য ভাষার ক্ষেত্রে পুঁথিগত এবং কথ্য রূপের যদি পার্থক্য বোঝাতে যাই, একটা দ্বিভাষিক ক্লাসরুমে মানে যে ভাষায় দুটি ভাষায় কথা বলা হয়, তো এই দুটি ভাষায় কথা বলে টার্গেট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পুঁথিগত ভাষা একটা রয়েছে এবং কথ্য ভাষা একটা রয়েছে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে লিখিত ভাষা এবং কথ্য ভাষা, এই দুটো ভাষার পার্থক্য বোঝাতে গেলে আমাদের কি করতে হবে? লক্ষ্য ভাষায় লিখিত আরও বেশি বই পড়তে হবে, আরও বেশি ইংরেজি লিখতে হবে, আরও বেশি প্রাসঙ্গিক দ্বিভাষিক চলচ্চিত্র দেখতে হবে, লক্ষ্য ভাষায় কথাবার্তা বলতে হবে। কী হবে কারেক্ট স্যার? এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে লক্ষ্য ভাষায় লিখিত আরও বেশি বই পড়তে হবে। এখানে কিন্তু কোন ভাষা, ইংরেজি কোন ভাষা, ইংরেজি ভাষাটা এখানে পার্টিকুলার দেওয়া হয়নি। আর দ্বিভাষিক চলচ্চিত্র দেখলে সে কোনটা পুঁথিগত কোনটা কথ্য সেটা যে বুঝতে পারছে না। আর লক্ষ্য ভাষায় কথাবার্তা বললে আমরা সেই টার্গেট ল্যাঙ্গুয়েজ যদি কথাবার্তা বলি তাহলে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না। ডিফারেন্সটা বুঝতে গেলে লক্ষ্য ভাষায় লিখিত আরও বেশি বই পড়তে হবে, তখন সেই জিনিসটা টার্গেট ল্যাঙ্গুয়েজে বইগুলো খুব ভালো করে পড়লে সে টার্গেট ল্যাঙ্গুয়েজের পুঁথিগত এবং কথ্য অর্থাৎ যে ভাষায় সে লিখবে, যে বইয়ে যে ভাষায় লেখা আছে এই ভাষা কি এই গল্পটা যদি সে খুব ভালো করে বুঝে, যে ভাষায় লেখা আছে এটা সে বুঝতে পারবে পুঁথিগত, এবং সে যখন এক্সপ্লেন করবে যেভাবে এটা তার কথ্য ভাষা হয়ে যাবে, ওই জিনিসটা সে খুব ভালো করে বুঝতে পারবে। ভাষা আয়ত্তীকরণে সহপাঠীদের মধ্যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাহায্য করার জন্য বিন্যস্ত শিক্ষণ প্রণালীকে কী বলা হয়? ওয়াও, ভাষা আয়ত্তীকরণে সহপাঠীদের মধ্যে যারা পিছিয়ে রয়েছে ছাত্রছাত্রী, সেই পিছিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যারা রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করতে পারি, যা প্রণালীটা ব্যবহার করতে পারি, শিক্ষণ প্রণালী, এই প্রণালীকে আমরা কি বলবো? সংক্ষেপীকরণ, পুনর্গঠনাত্মক, সংশোধনাত্মক নাকি পুনর্বলোকন? সামারাইজেশন, রিফর্মুলেশন, রিমেডিটেশন নাকি রিভিশন? কারেক্ট আনসার কী হবে? দেখুন, পিছিয়ে পড়া ছাত্রদের 20 সেকেন্ডে কারেক্ট আনসার। পিছিয়ে পড়া ছাত্র যারা পিছিয়ে পড়েছে তাদেরকে কি করি আমরা? রিমিডিয়াল টিচিং করি। তাহলে রিমিডিয়েশন অর্থাৎ কি সংশোধনমূলক। আর কোথায় যাব ভাই? আর যাবার জায়গা নাই ভাই। ভাষা শিক্ষার কোনো একটা ক্লাসে, ভাষা শিক্ষার কোনো ক্লাসে সক্ষমতার বিভিন্ন মানসম্পন্ন শিক্ষার্থী থাকলে কেমন পাঠ্যক্রমের প্রয়োজন হবে? ভাষা শেখার একটা ক্লাসে সক্ষমতার বিভিন্ন মানসম্পন্ন যদি শিক্ষার্থী থাকে, বিভিন্ন মানসম্পন্ন শিক্ষার্থী আছে, তাহলে কেমন পাঠ্যক্রমের প্রয়োজন হবে? যেখানে কিছু কিছু পিরিয়ডে সমজাতীয় শিক্ষার্থীদের নিয়ে গড়া দলকে পাঠদান করা হবে। আচ্ছা, শিক্ষার্থীরা যেখানে তাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে পারস্পরিক আলাপ আলোচনা করার সুযোগ পাবে। ইয়েস, আলাপ আলোচনা, পারস্পরিক ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, গণিত, খেলাধুলা, এইসব আমরা সব ছেড়ে দিলাম। ভাষামুখী যেখানে পারস্পরিক আলাপ আলোচনা রয়েছে তার চেয়ে ভালো আনসার আমরা কোথাও দেখতে পারি না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 2। ভ্রান্ত ধারণাটি শনাক্ত করুন। ছাত্রছাত্রীদের মধ্যে নির্বাচিত বাংলা পাঠ্যপুস্তকটিতে থাকা উচিত। এখানে ভ্রান্ত মানে ভুল কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। শিক্ষাদান প্রক্রিয়াগুলির প্রস্তাবিত ক্রম, তথ্যসমূহের সঙ্গতিপূর্ণ উপস্থাপনা, শিক্ষণ অভিজ্ঞতার সুসংবদ্ধ এককসমূহ, শিক্ষকদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনা। বাংলা পাঠ্যপুস্তক পড়াতে গেলে শিক্ষকদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনার প্রয়োজন হয় না। শিক্ষাদান প্রক্রিয়াগুলির প্রস্তাবিত ক্রম লাগে, যে কোন শিক্ষকে পাঠদান পড়াবেন। তথ্যসমূহের সঙ্গতিপূর্ণ উপস্থাপনা লাগবে, কী ধরনের উপস্থাপন করবে সেটা প্রয়োজন হবে। তারপর শিক্ষণ অভিজ্ঞতার একটা ইউনিট লাগবে, কিন্তু বিস্তারিত লেসন প্ল্যান আমাদের লাগছে না। আমরা ক্লাস 5-এর আমরা যদি প্রাথমিক শিক্ষারে বাংলা পাঠ্যপুস্তক পড়াই তাহলে বিস্তারিত লেসন প্ল্যান এখন আমাদের কাজে লাগছে না। একদম শর্ট মোটামুটি একটা লেসন প্ল্যান আমাদের হলেই কিন্তু হলো, বা কখনো লেসন প্ল্যান ছাড়াও কিন্তু হয়ে যায় বর্তমান সময়ে। বর্তমানে মাইক্রো লেসন প্ল্যান হয়ে গেছে, তো ছোটো লেসন প্ল্যান আমরা করতে পারি। সেই বিস্তারিত লেসন প্ল্যান আমাদের কাজে লাগছে না। সুতরাং এটা হচ্ছে কি ভ্রান্ত ধারণা। ভাষা শেখার সময় শিক্ষার্থীদের হামেশাই মানে সব সময় কিছু নির্দিষ্ট ধরনের ব্যাকরণগত ভুল ভ্রান্তি হয়। শিক্ষক যা করবেন সেটি হলো, ভাষা শেখার সময় শিক্ষার্থীদের ব্যাকরণগত কিছুটা ভুল হয়।
এই ক্ষেত্রে শিক্ষক কী করবেন? যে কোনো শিক্ষার্থী যে কোনো ভুল করলে শিক্ষক সঙ্গে সঙ্গে তা শুধরে দেবেন, এতে দুর্বল শিক্ষার্থীরা অন্যদের ভুল থেকেও শিখতে পারবে। মোটেই না ভাই, আমরা কি করি না, আমরা সঙ্গে সঙ্গে শুধরে দেই না, আমরা সম্পূর্ণ পাঠটা তাকে পড়তে দেই, তারপর তাকে শুধরে দিই, অর্থাৎ ভুলটা সংশোধন করে দিই পরবর্তী সময়। সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তাকে কি করি না, ভুলটা শুধরে দিই না। সুতরাং অপশন 1টা হচ্ছে না। যতক্ষণ না শিক্ষার্থীর পড়া বা বলা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষক অপেক্ষা করবেন, তারপর শেষে সবচেয়ে সাধারণ ভ্রান্তিগুলিকে সংশোধন করা উদ্যোগ নেবেন। 100% কারেক্ট, অপশন নাম্বার 2। যেহেতু সেই ধরনের ভুল হওয়া স্বাভাবিক, তাই শিক্ষক সেই ভুলগুলি চলতে দেবেন। একদম ভুল করবে ঠিক আছে, কিন্তু আমরা যদি ভুলগুলো যদি চলতে দেই তাহলে ছাত্রটা কিন্তু সারা জীবন সেই ভুলের মধ্যে থাকলো, সে কিন্তু কোনো কিছু শিখতে পারলো না। সুতরাং অপশন নাম্বার 3 হচ্ছে না। শিক্ষক দুর্বল ছাত্রছাত্রীদের শনাক্ত করবেন এবং তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা হয় না, রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা হয়, সংশোধনমূলক ক্লাসের ব্যবস্থা হয়, কিন্তু এক্সট্রা ক্লাসের ব্যবস্থা হয় না। সুতরাং এটা হচ্ছে ক্যান্সেল। তো আলটিমেটলি আমরা দেখলাম অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অনাগ্রহী অধ্যয়ন বিমুখ শিক্ষার্থী ভরা ক্লাসে কোনো বিদেশি বা মাতৃভাষা শেখাতে গিয়ে একজন শিক্ষককে প্রায় সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সুরাহা কী হতে পারে? অনাগ্রহী অধ্যয়ন বিমুখ বা শিক্ষার্থী ভরা ক্লাসে কোনো বিদেশি বা মাতৃভাষা শেখাতে গিয়ে একজন শিক্ষককে প্রায় সমস্যার সমাধান করতে হয়, সমস্যায় পড়তে হয়। এক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারেন, অর্থাৎ যে ভাষাটা মাতৃভাষা নয়, ধরে নিন আমি একটা ভাষা শেখাতে চলেছি ইংরেজি ভাষা একটা ছাত্রকে, ওই ছাত্রটা ইংরেজি ভাষা শিখতে অনাগ্রহী, সে আগ্রহী নয়, অধ্যয়ন বিমুখ, সে পড়তেই চাইছে না, তার স্টাডির প্রতি কোনো মনোযোগ নাই। এই ধরনের শিক্ষার্থী যদি ক্লাসে থাকে তখন আপনি তাকে ওই ভাষাটা শেখাতে গেলে আপনার খুব কষ্ট হবে। তো এই ক্ষেত্রে আপনি কোন প্রকারে তাকে সেই সমস্যার সমাধানটা করতে পারবেন? কোনো শিক্ষা উপদেষ্টাকে, মুঠেই না ভাই, কোনো শিক্ষা উপদেষ্টা মানে কি একাডেমিক কাউন্সিলর মানে কি, মানে কোনো স্পেশালিস্ট। আমরা কখনো কোনো স্পেশালিস্ট আমরা কিছু কাজ করি না, কোনো স্পেশালিস্ট আমাদের কোনো কাজ করে না, আমরা যখন নিজে করি। অনাগ্রহী শিক্ষার্থীদের শনাক্ত করুন, তাদের বিশেষ ক্লাসের ব্যবস্থা করুন। বিশেষ ক্লাস, এক্সট্রা ক্লাস এই ধরনের কোনো কিছু হয় না, রিমিডিয়াল ক্লাস হয়, এটা ক্যান্সেল। যত খুশি সময় নিয়ে প্রদত্ত কাজ উৎসাহিত করুন। আর যত বেশি সময় নাও, তাকে যদি বলি তুমি ওই জিনিসটা শিখো, তোমার যত সময় লাগে তুমি করো, আরে ভাই সে 1 বছর লেগে যাবে, সে পারবে না, তুমি কাজটা করো, যত সময় তোমার দরকার তুমি নাও। তাহলে সে 1 বছর সময় নিয়ে নেবে, সে এক সাধারণ কাজ করতে পারবে না। তার জন্য এই ধরনের যত বেশি সময় দিতে পারবো না। 3টে অপশন ক্যান্সেল। আলটিমেটলি অপশন 4 আমার কারেক্ট অ্যান্সার হতেই হবে। কি বলেছে দেখি, মোটিভেট করার পদ্ধতি এবং নীতি ব্যবহার করতে হবে, সেটা নীতি হবে, ঠিক আছে। অনুপ্রাণিত করার পদ্ধতি, মোটিভেট করার পদ্ধতি এবং নীতি ব্যবহার করে ক্লাসে শিক্ষা গ্রহণের কাজটিকে অধিকতর উত্তেজক করে, তাকে মোটিভেট করতে হবে যে কোনো প্রকারে, তাকে মোটিভেটের মাধ্যমে আমরা তাকে পড়াবো। ভাষা শিক্ষার্থীরা করতে করতেই শিখে, ভাষা শিক্ষার্থীরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে কোনো কাজ তারা করতে করতে শিখে। নিচের কোন কাজটির দ্বারা এই মতটি সমর্থিত হচ্ছে? এখানে কারেক্ট আনসার কোনটি হবে? 178। উদ্দিষ্ট ভাষাটিকে আরও ভালো করে বোঝার জন্য মাতৃভাষার ব্যবহারকে প্রোৎসাহিত করতে, মূর্ত থেকে বিমূর্ত পাঠের দিকে অগ্রসর হতে হবে। শিক্ষক লিখন এবং কথনের একটি আদর্শ রূপ পেশ করবেন এবং শিক্ষার্থীরা তা অনুকরণ করবে। অনুশীলনের প্রভূত সুযোগ থাকার দরকার, কারণ অনুশীলনের মাধ্যমে অভ্যাস গঠন হয়। দেখুন, অনুশীলন করব প্র্যাকটিস মানে কি, করতে করতে শিখবো, আর যত বেশি করবো তত অভ্যাস গঠন হবে, অর্থাৎ করতে করতে জিনিসটা শিখবো। সুতরাং অপশন নাম্বার ডি, অনুশীলনের সুযোগ থাকার দরকার। প্র্যাকটিস মানে কাজ, কিছু একটা করব, সেই করার সুযোগ থাকার দরকার। তো যখনই একটা কিছু করার সুযোগ থাকবে তখন আমি করব, আর যখনই আমি করব তখনই আমি করতে করতে শিখব। অর্থ উপলব্ধির মাধ্যমে যখন শিক্ষার্থী তার ভাষাগত যোগাযোগ দক্ষতা উন্নতি ঘটানোর চেষ্টা করে, তখন তার অর্থ উপলব্ধির জন্য যখন একজন শিক্ষার্থী ভাষাগত যোগ্যতা দক্ষতা উন্নতি ঘটানোর চেষ্টা করে, তখন তার অর্থ কী দাঁড়ায়? শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগের মাধ্যমে পাঠ্যক্রম সম্পর্কিত দ্বিধার অবসান ঘটায়। শব্দের উপযুক্ত অর্থ ব্যবহার শেখার জন্য ঘন ঘন অভিধান ব্যবহার করবে। জ্ঞান আহরণের জন্য আরও তথ্য সংগ্রহ করবে এবং বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করে এবং তথ্যকে পুনর্গঠন করে। ব্যাকরণের গঠনশৈলী ব্যবহার করে। কোয়েশ্চন নাম্বার 179।
এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3। জ্ঞান আহরণের জন্য কি করে? জ্ঞান আহরণের জন্য সে কী করবে? আরও বেশি তথ্য সংগ্রহ করবে এবং বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করবে এবং তথ্যকে বুঝতে চেষ্টা করে এবং তথ্যকে পুনর্গঠন করবে, কারণ সে তার ভাষাগত দক্ষতা সে বৃদ্ধি করার চেষ্টা করছে। তো আমি যদি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি, তার অর্থ কী সেটা যদি খুব ভালো করে বুঝতে পারি, তখন আমি ওই জিনিসটা আরেকজনকে খুব ভালো করে বলতে পারবো, বুঝাতে পারবো। তো এই কথাই বলেছে। এখানে দেখুন কোন ক্রমটি ভাষিক দক্ষতা অর্জনের সঠিক পদ্ধতি। আমরা সঠিক পদ্ধতি এখানে বলুন খুব তাড়াতাড়ি। এটা কিন্তু আপনারা 100% সবার আনসার কিন্তু কারেক্ট চাই। এই প্রশ্নের কারেক্ট আনসার, টাইম স্টার্ট নাও। এটা কিন্তু আপনাদের সবার আনসার কারেক্ট হওয়া উচিত। আমরা জানি কি জানি সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স হচ্ছে LSRW। এটা মনে রাখবেন। সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে LSRW, মানে কি? শ্রবণ, কথন, পঠন, লিখন। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো শ্রবণ, কথন, পঠন, লিখন, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে ভাই? তো দেখুন এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাসের আনসার কি। তো পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই অন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে আমরা উপস্থিত হব। এবং যদি আপনারা আমাদের অনেক পেইড বাংলা ভাষার আমাদের পেইড কোর্স রয়েছে, যদি আপনারা পেইড কোর্সে জয়েন হতে চান, তো এখানে আপনারা আপনারা অনেকগুলো ক্লাস, প্রাইভেটলি ক্লাস পাবেন, প্রত্যেকটা ক্লাসের PDF পাবেন, মক টেস্ট পাবেন। যদি কোনো প্রশ্ন ডাউট থাকে এটাও আপনারা ক্লিয়ার করতে পারবেন। আর বিভিন্ন ধরনের গাইড বুক এখানে আমরা প্রোভাইড করে থাকি। সুতরাং আপনারা যদি জয়েন হতে চান তো এক্ষুনি আপনারা এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই আবার কথা বলছি। সাথে থাকুন। আগামীকাল রাত 9টায় আবার আপনাদের সঙ্গে লাইভে আমরা কথা বলছি। সুতরাং আপনারা জয়েন হবেন। ধন্যবাদ। জয় হিন্দ।